বন্ধুরা, আজকের মোটিভেশনাল কোট, আমি একা কারণ আমি একাই 100। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর রে অ্যান্ড মার্টিন 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 3 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 3 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি তোমরা শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে, আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো শুরু করছি থার্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন 2022 মডেল কোশ্চেন পেপার 3। স্কুলের নাম বাঁকুড়া খ্রিশ্চান কলেজিয়েট স্কুল, স্যার মলয় কুমার দাস। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার মলয় কুমার দাস মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। প্রথম আছে সেন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে মূলক রাজ আনন্দ রচিত দ্য প্রাইস অফ ব্যানানাস নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। এখানে প্রোজের যেটুকু অংশ তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি পুরোটার বাংলা মানেটা পড়ে শোনাবো, তোমরা শুনে নাও। সেটজি, ডু নট রব দ্য পুয়ার। সেটজি, গরিবকে ঠকাবেন না। যা যা, টেক রেস্ট। দ্য সেটজি স্কাউল্ড অ্যাট হিম। তার দিকে চোখ রাঙিয়ে সেটজি বলেন, যা যা, বিশ্রাম নেই। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ। ট্রেনটি চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডর ফার্স্ট র্যান অ্যালং হুইথ ইট। ফল বিক্রেতাটি প্রথম ট্রেনের সঙ্গে সঙ্গে ছুটতে লাগলো। দেন গট অন টু দ্য ফুটস্টেপ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো প্লিডিং। তারপরে পাদানির ওপর উঠল এবং জানালাটিকে জড়িয়ে ধরে অনুনয় বিনয় করতে লাগলো। বাট সেটজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে। কিন্তু সেটজি তার মাথাটা ঘুরিয়ে নিলেন। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। তিনি জানালার বাইরে অন্যদিকে মালগাড়িটির দিকে দেখছিলেন। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডর ফাইনালি ড্রপড অফ। ট্রেনটি প্ল্যাটফর্মের পুরো দৈর্ঘ্য অতিক্রম করলো এবং হতাশাগ্রস্ত ফল বিক্রেতা অবশেষে নেমে পড়ল। সেটজি টার্নড রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। আমাদের সকলের দিকে তাকিয়ে নিজেকে ঠিক প্রমাণ করতে তিনি শুরু করলেন। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক। আমার টুপি ফিরে পেতে সে যদি আমাকে সাহায্য করতে না চাইতো, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাজ। সে বানরগুলিকে কলাগুলি দিত না। আই ডিড নট আস্ক হিম টু হেল্প। আমি তাকে সাহায্য করতে বলিনি। আই ফেল্ট দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি ফর দ্য পুয়ার ভেন্ডার। আমার মনে হলো যে বাকি সব যাত্রী গরিব বিক্রেতাটির প্রতি সমবেদনা অনুভব করেছিল। দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড ইন এ বিটার সেন্স অফ গ্রিভান্স এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান হু হ্যাড বিন সো হার্ড টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার। এই যে পুরো মজার ঘটনাটি যেটা শেষ হলো, সেটি ধনী ব্যবসায়ীটির বিরুদ্ধে অপ্রীতিকর অভিযোগের অনুভূতিতে যিনি উদার মনের ফল বিক্রেতাটির প্রতি দারুণ নিষ্ঠুর আচরণ করেছিলেন। আই ড্রিউ এ কার্টুন অফ সেটজি অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স এক্সেপ্ট হিম। আমি সেটজির একটি ব্যঙ্গচিত্র আঁকলাম এবং তাকে ছাড়া অন্যান্য সমস্ত যাত্রীদের
আমার আঁকাটি দেখালাম। এভরিওয়ান লাভড, প্রত্যেকে হাসাহাসি করতে শুরু করলো। দ্য মোর উই লাভড, আমরা যত বেশি হাসাহাসি করছিলাম, শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, শেঠজি ততটাই অস্বচ্ছন্দ বোধ করতে শুরু করলো। এইটুকু অংশ নেওয়া হয়েছে মূলক রাজ আনন্দ রচিত দ্য প্রাইস অফ ব্যানানাস নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি সিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি এবং দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকটা কোশ্চেন তার মানে আনসার তার মানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তোমরা শুধু শেষ পর্যন্ত দেখে নেবে, বুঝার চেষ্টা করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। এবং যদি ভালো লাগে, শিখতে পারো, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট আনসার টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। বন্ধুরা, প্রথমে আছে 4টি অল্টারনেটিভ কোশ্চেন, 1 নম্বর করে 4 নম্বর। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। At the behavior of the businessman, the fruit vendor was frustrated. At the behavior of the businessman, the fruit vendor was frustrated. ব্যবসায়ীর আচরণে ফল বিক্রেতা ছিল হতাশ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2। A bitter sense of grievance was felt against the rich businessman. A bitter sense of grievance was felt against the rich businessman. ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে একটি তিক্ত অনুভূত হয়েছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। Sethji scowled at the vendor asking him to take rest. Sethji scowled at the vendor asking him to take rest. শেঠজি বিক্রেতাকে তিরস্কার করে বলল বিশ্রাম নিতে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 4। এটা আনসার সহ পড়ছি, হ্যাঁ দেখো। অল দ্য প্যাসেঞ্জার্স এক্সেপ্ট শেঠজি হ্যাড সিম্প্যাথি ফর দ্য পুয়ার ভেন্ডার। অল দ্য প্যাসেঞ্জার্স এক্সেপ্ট শেঠজি হ্যাড সিম্প্যাথি ফর দ্য পুয়ার ভেন্ডার। শেঠজি ব্যতীত সমস্ত যাত্রী ফল বিক্রেতার প্রতি সহানুভূতি ছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপর আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। বন্ধুরা, বিয়ের দাগে ব্রড কোশ্চেন আছে 4টি, 2 নম্বর করে 8 নম্বর। 2 into 4 = 8, মানে 4টি কোশ্চেন আছে 2 নম্বর করে 8 নম্বর। বন্ধুরা, এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে কেমন করে সাজিয়ে লিখতে হয় সেগুলো বুঝিয়ে দেবো এবং প্যাসেজ থেকে দেখে দেখে লিখলেও আনসার হয়ে যাবে, কিন্তু আমি সবসময় তোমাদেরকে বলবো তোমরা সাজিয়ে লিখবে, তবে কিন্তু তোমাদের মধ্যে কনফিডেন্স আসবে এবং তোমরা নিজেরাই যে কোনো কোশ্চেনের আনসার করতে পারবে। তো বন্ধুরা, এই যে পুরো সেটটা সাজাতে, মানে এই পুরো মডেল কোশ্চেন পেপার 3টা করতে আমার পুরো একদিন সময় লেগেছে। একদিন বলছি তারও বেশি, একদিনেরও বেশি সময় লেগেছে। কারণ আমি শুক্রবারকে আজকে যে ভিডিওটা করছি, আজকে হচ্ছে তোমার রবিবার। আমি শুক্রবারে সন্ধেবেলা শুরু করেছিলাম ভিডিওটা টাইপ করতে, মানে পুরো পিডিএফটা টাইপ করতে আমি শুরু করেছিলাম সন্ধেবেলা। শনিবার পুরো শনিবারটা লেগেছে। শনিবারে 12টা পর্যন্ত কাজ করেছি রাত্রেবেলা। তারপরে আজকে রবিবারে সারা সকাল কাজ করেছি, একদম পুরো 10টা-11টার সময় মোটামুটি কমপ্লিট করেছি। তো কিছু ছিল সেগুলো মিটমাট করেছি, মানে ভালো করে চেক করেছি কোথাও কিছু ফল্ট আছে কিনা। মানে মোটামুটি আজকে পুরো 12টা, মানে দেখতে পাচ্ছ কতটা, মানে পুরো ধরতে গেলে প্রায় 2 দিন হচ্ছে। তো অনেকটা টাইম লেগেছে, অনেক সময় লেগেছে। তো বন্ধুরা, আমি চাইবো যে তোমরা যদি আমার এই ভিডিও দ্বারা কিছু শিখতে পারো, অবশ্যই আমাকে সাপোর্ট করো, সাহায্যের হাত বাড়িয়ে দাও। কারণ একটা বেকার ছেলে যদি সাহায্যের হাত পায়, তাহলে এর চেয়ে বড় কথা কিছু হতে পারে না। ওকে, তো অবশ্যই বেকার ছেলেকে সাহায্য করার চেষ্টা করবো, আশা করি তোমরা তাই করবে। তো শুরু করছি, দেখে নাও ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হাউ ডিড শেঠজি ট্রাই টু জাস্টিফাই হিজ বিহেভিয়ার? হাউ ডিড শেঠজি ট্রাই টু জাস্টিফাই হিজ বিহেভিয়ার। যে প্রত্যেকটি কোশ্চেন থাকবে না, এই প্রত্যেকটি কোশ্চেনকে ভালো করে বুঝতে হবে, কোশ্চেনের মধ্যে কি জানতে চেয়েছে। যদি তোমরা সেটা বুঝতে পারো, তাহলে কিন্তু নিজেরাই আনসার লিখে আসতে পারবে, আর যদি না বুঝতে পারো তাহলে কিন্তু কোশ্চেনের আনসার লিখতে পারবে না। এখানে কোশ্চেনটি বলেছে শেঠজি কীভাবে তার আচরণকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছিল। শেঠজি কীভাবে তার আচরণকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছিল। তো দেখো, আমি তোমাদের প্রথমে প্যাসেজটা দেখিয়ে দিচ্ছি, কোখানটা আনসার। আর আমি বলবো এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই সাজিয়ে লেখার চেষ্টা করবে। সাজিয়ে লিখলে কী হবে, নিজেদের মধ্যে কনফিডেন্স বাড়বে এবং ইংরেজির প্রতি যে ভয়ভীতি সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তো শুরু করছি, দেখে নাও। শেঠজি টার্নড রাউন্ড টু অল অফ আস। এই পুরো প্যারাটা লিখতে হবে টু হেল্প পর্যন্ত। কিন্তু এই প্যারার মধ্যে অনেক প্রোনাউন আছে, যেমন আস,
এটা চেঞ্জ করতে হবে, তাই না? আরও আছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর কি আছে, এখানে আই আছে, আইটা চেঞ্জ করতে হবে, তাই না? সুতরাং প্রোনাউন চেঞ্জ তোমরা যদি জানো তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই, আর যদি না জানো তাহলে কিন্তু শিখে নেবে। আমি যখন সাজিয়ে লিখে তোমাদের সঙ্গে আলোচনা করবো কোশ্চেনটি আনসারটি, তখন কিন্তু আমি তোমাদের বলে দেবো। তো দেখে নাও, শুরু করছি। সাজিয়ে লিখবে কীভাবে সেইভাবে দেখো। যে তো আমি যেভাবে লিখেছি সেটা তোমাদেরকে লিখতে নাও হতে পারে, মানে আমি চাই তোমরা নিজের পায়ে দাঁড়াও, প্রত্যেকে নিজেরা লেখার চেষ্টা করো, তবে কিন্তু নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে, বুঝতে পেরেছো? তো কোশ্চেনটি ছিল সেটজি কীভাবে তার আচরণকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছিল। দেখো, when the frustrated vendor finally dropped off the train, the Sergi turned round to all the passengers and began to justify himself by saying that he did not, এখানে একটা did not বসাবে, হ্যাঁ এই নটটা এখানে মিসিং হয়ে গেছে, এখানে did not বসাবে। he did not want to help him to get his cap back. He should not have offered the monkey the bananas. Moreover, he did not ask him to help. দেখো, এখানে কিন্তু আস বলে কিছু নাই। আস বলতে এখানটা আসছিল, এই যে প্যাসেঞ্জার্স আছে না, প্যাসেঞ্জারের জায়গাটাতে আসছিল, সেটা তুলে দিয়ে করে দিয়েছি প্যাসেঞ্জার, এবং আই এক জায়গাতে ছিল, সেই আইটা তুলে দিয়ে করে দিয়েছি আমি হি করে দিয়েছি। সাপোজ মনে হচ্ছে এইটা হবে এই হিটা, ওকে। তো শুরু করছি, দেখো বাংলা মানে সহ পড়ছি আনসারটি। কোশ্চেনটি ছিল সেটি কীভাবে তার আচরণের ন্যায্যতা প্রকাশ করার চেষ্টা করেছিল। দেখো, when the frustrated vendor finally dropped off the train, যখন হতাশাগ্রস্ত বিক্রেতা অবশেষে ট্রেন থেকে নামলো, দ্য সেটজি টার্নড রাউন্ড টু অল দ্য প্যাসেঞ্জার্স, সেটজি ট্রেনের মধ্যে থাকা অন্য প্যাসেঞ্জার দিকে তাকালো। এরকম হয়, দেখবে তুমি কোথাও ট্রেনে যাচ্ছ, হয়তো তোমার দ্বারা কিছু ভুল হয়ে গেছে, তখন তুমি প্রত্যেকের মুখের দিকে তাকাবে, দেখবে এটা একটা হিউম্যান সাইকোলজি, তাই না? যে কে কী ভাবছে সেটা তুমি দেখার চেষ্টা করবে। অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ, এবং নিজেকে ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করলো, কী বলে? বাই সেইং দ্যাট, এই বলে যে হি ডিড নট, এখানে একটা অবশ্যই ডিড নট বসবে, নাহলে কিন্তু মানেটা আসবে না। হি ডিড নট ওয়ান্ট টু হেল্প হিম টু গেট হিজ ক্যাব ব্যাক, কারণ এখানে বলতে চাইছে যে সে তার টুপিটি ফিরে পাওয়ার জন্য সে কিন্তু তার কাছে তাকে বলেনি যে আমার টুপিটা ফিরে দিয়ে আমাকে সাহায্য করো, সে কিন্তু এখানে ফল বিক্রেতা নিজেই সাহায্য করেছিল, তাই না? সুতরাং কিন্তু আমাদের এখানে সাহেব মানে যে বাবু, বড়লোক বাবুটা আছে, তিনি কিন্তু বলেনি যে আমাকে সাহায্য কর, তাই না? হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানাজ, এবং তার হনুমানকে কলাগুলো দেওয়া উচিত হয়নি। মানে এখানে বাবু বলতে চাইছে যে আমি তো ওকে সাহায্য করতে বলিনি, তাহলে ও সাহায্য করলো কেন? এবং আমি তোকে ওর কলা দিতে বলিনি হনুমানকে, তাহলে ও দিল কেন? তারপর বলেছে মোর ওভার হি ডিড নট আস্ক হিম টু হেল্প, সেটাই বলেছে। এবং সবচেয়ে বড় কথা হলো, আমি তো ওকে বলিনি যে আমাকে সাহায্য করো, এটা বলেই সে তার ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করতে শুরু করলো। ওকে, নেক্সট নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেনটি দেখে নাও কী আছে। হোয়াট ডিড সেটজি ডু হোয়েন দ্য ফ্রুট ভেন্ডার ওয়াজ প্লিডিং উইথ হিম ফর মানি? কোশ্চেনটা ভালো করে বোঝো। হোয়াট ডিড সেটজি ডু হোয়েন দ্য ফ্রুট ভেন্ডার ওয়াজ প্লিডিং উইথ হিম ফর মানি? দেখো মানে দেখে নাও, ফল বিক্রেতা যখন তার কাছে টাকার জন্য অনুরোধ করেছিল, তখন সেটজি কী করেছিলেন? ফল বিক্রেতা যখন তার কাছে টাকার জন্য অনুরোধ করেছিল, তখন সেটজি কী করেছিলেন? তখন সেটজি কী করেছিলেন বলতো? তখন সেটজি মুখটা ঘুরিয়ে নিয়েছিলেন। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোখানটা আনসার। তখন সেটজি মুখটা ঘুরিয়ে নিয়েছিলেন এবং ট্রেনের জানলা দিয়ে বাইরে পাশে দাঁড়িয়ে থাকা মালগাড়ির দিকে তাকিয়েছিলেন। তো দেখো এখানেই বলা আছে, সেটজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। ওকে, এইটুকু হচ্ছে আনসার। এবার সাজিয়ে তো লিখতে হবে, তো দেখে নাও কেমন করে সাজিয়ে লিখবে। তার আগে বলে দিই কোশ্চেনটা কেমন ছিল। কোশ্চেনটা ছিল সেটজি কী করেছিল যখন ফ্রুট ভেন্ডার তার কাছে টাকার জন্য অনুনয় বিনয় করছিল। তাহলে যখন করছিল, তাহলে এখানটা প্রথমে লিখতে হবে হোয়েন দ্য ফ্রুট ভেন্ডার ওয়াজ প্লিডিং উইথ হিম ফর মানি। হোয়েন দ্য ফ্রুট ভেন্ডার ওয়াজ প্লিডিং উইথ হিম ফর মানি, অনুনয় বিনয় করছিল, তখন সেটজি করেছিল কি দেখে নাও, কমা দিয়ে লিখবে দ্য সেটজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, সেটজি তার মাথাটা ঘুরিয়ে নিয়েছিল, অ্যান্ড ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। গুডস ট্রেন মানে হচ্ছে মালগাড়ি। দেখে নাও মানে সহ পড়ছি, হোয়েন দ্য ফ্রুট ভেন্ডার ওয়াজ প্লিডিং উইথ হিম ফর মানি, ফল বিক্রেতা যখন তার কাছে অনুনয় বিনয় করছিল, দ্য সেটজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে অ্যান্ড ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অফ দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, তখন সেটজি মাথা ঘুরিয়ে অন্য দিকের মালগাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। ওকে বন্ধুরা, নেক্সট কোশ্চেন নাম্বার 3, হাউ ডিড দ্য অথর প্রোটেস্ট এগেনস্ট সেটজিস ইল ট্রিটমেন্ট
of the vendor at the end of the story. How did the author protest against Sedge's ill treatment of the vendor at the end of the story? গল্পের শেষে লেখক কিভাবে সেটজির বিক্রেতার প্রতি খারাপ আচরণের প্রতিবাদ করেছিলেন? ভালো করে কোশ্চেনটা বোঝো। সেটজি এতক্ষণ বিক্রেতার প্রতি যে সমস্ত খারাপ আচরণ করছিল তার প্রতিবাদ হিসাবে আমাদের বর্ণনাকারী বা লেখক কি করেছিল? গল্পটির মানে লেখা আছে গল্পের শেষে লেখক কিভাবে সেটজির বিক্রেতার প্রতি খারাপ আচরণের প্রতিবাদ করেছিল। কি করেছিল বলতো? বর্ণনাকারী একটা কার্টুন ছবি এঁকেছিল সেটজির, এবং সেই ছবিটা ট্রেনের বাকি যাত্রীদের দেখিয়েছিল সেটজিকে বাদে, এবং তারা হাসাহাসি করছিল। ধরো তুমি ট্রেনের মধ্যে একটা কিছু খারাপ কাজ করে ফেলেছো, এবং সবাই যদি হাসাহাসি করে তোমার কি তখন ভালো লাগবে? ওই 72 জন নয়, 72টা সিট থাকে, কিন্তু তার মধ্যে যখন লোকগুলো হাসাহাসি করবে তখন কি তোমার মোটে ভালো লাগবে? মোটে তো ভালো লাগবে না, তখন তুমি অস্বস্তি বোধ করবে। সেটাই এখানে সেটজি করছিল। তো আমাদের প্যাসেজ থেকে আনসার যেটা হবে সেটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আই ড্রিউ এ কার্টুন অফ সেটজি, এখান থেকে শুরু করে একবার আনকমফোর্টেবল পর্যন্ত হচ্ছে আনসার। কিন্তু এখানে যে সমস্ত প্রোনাউনগুলো আছে সেগুলো চেঞ্জ করতে হবে। যেমন আই মানে কি দ্য ন্যারেটর অথবা দ্য অথর, এই সমস্ত চেঞ্জ করতে হবে। তো দেখে নাও আমি কেমনভাবে লিখেছি, তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, at the end of the story the author drew a cartoon of Setji and showed his drawing to all the passengers except Setji. Everyone laughed, and the more they laughed Setji became the more uncomfortable. Thus এভাবে our author protested against the Setji in a different way. দেখে নাও, কোশ্চেন ছিল কিভাবে বর্ণনাকারী প্রতিবাদ করেছিল। তো আনসারটা পড়ছি, মানে পড়ছি, তোমরা দেখে নাও। At the end of the story the author drew a cartoon of Setji and showed his drawing to all the passengers except Setji. গল্পের শেষে লেখক সেটজির একটি কার্টুন আঁকেন এবং সেটজি ছাড়া বাকি সব যাত্রীদেরকে তার আঁকা দেখান। এভরিওয়ান লাফড, প্রত্যেকে হাসাহাসি করছিল। অ্যান্ড দ্য মোর দে লাফড, এবং তারা যত বেশি হাসাহাসি করছিল সেটজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, সেটজি ততটাই অস্বস্তি বোধ করছিল। দাস আওয়ার অথর প্রোটেস্টেড এগেনস্ট দ্য সেটজি ইন এ ডিফাইন্ড ওয়ে। এভাবেই আমাদের লেখক সেটজির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিল। ওকে, দেখো আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 4। হাউ ডিড দ্য ভেন্ডর প্লিড উইথ দ্য রিচ বিজনেসম্যান? হাউ ডিড দ্য ভেন্ডর প্লিড উইথ দ্য রিচ বিজনেসম্যান? বিক্রেতা কিভাবে ধনী ব্যবসায়ীর কাছে আবেদন করেছিলেন? বিক্রেতা কিভাবে ধনী ব্যবসায়ীর কাছে আবেদন করেছিলেন? তো দেখে নাও, কোখানটা আনসার হবে তোমাদের ফার্স্ট দেখিয়ে দিচ্ছি আমি। তো কীভাবে বলো তো? যখন ট্রেনটি চলতে শুরু করেছিল না, তখন বিক্রেতা ট্রেনটির সাথে সাথে ছুটছিল। তারপরে সে জানালা ধরে পাদানিতে পা রেখে সে সেটজিকে আবেদন করছিল, বাবু আমার টাকাটা দিন, বাবু আমার টাকাটা দিন, এভাবে আবেদন করছিল। কিন্তু সেটজি তার মুখটা ঘুরিয়ে নিয়েছিল, এবং অবশেষে সে ব্যর্থ হয়ে ট্রেন থেকে নামতে বাধ্য হয়েছিল। বুঝতে পেরেছ? সুতরাং আমি যেটুকু লিখেছি সেটুকু তোমাদের দেখাচ্ছি, দেখে নাও তোমরা। The rich businessman threw only one anna at the vendor. Then the train had begun to move. The fruit vendor first ran along with it, then got on to the footstep and clung to the window, pleading. But Setji had turned his head away. দেখো সে কেমনভাবে সেটজির কাছে অনুনয় বিনয় করছিল। The rich businessman threw only one anna at the vendor. Then the train had begun to move. The fruit vendor first ran along with it, then got on to the footstep and clung to the window, pleading. But Setji had turned his head away. ধনী ব্যবসায়ী বিক্রেতার দিকে মাত্র একটি আনা ছুঁড়েছিল। সে 2 আনার কথা বলেছিল, কিন্তু 1 আনা ছুঁড়েছিল। তারপর ট্রেন চলতে শুরু করে। ফল বিক্রেতা প্রথম এটির সাথে দৌড়ায়, তারপর পাদানিতে পা দিয়ে জানালা দিয়ে অনুনয় বিনয় করে, কিন্তু সেটজি মাথা ঘুরিয়ে নিয়েছিলেন। ওকে বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে ফিলিপ লার্কিন রচিত দ্য নর্থ শিপ নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। এখানে পোয়েমটি 3টে স্ট্যান্জা দেওয়া আছে। আমি 3টে স্ট্যান্জারই বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো, আই স 3 শিপস গো সেলিং বাই। আমি 3টি জাহাজকে যাত্রা করতে দেখলাম। ওভার দ্য সি,
দ্য লিফটিং সি, সমুদ্রের ওপর উত্তাল সমুদ্রে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, এবং সকালের আকাশে বাতাস দ্রুত বইতে লাগলো। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এবং একটি জাহাজ প্রস্তুত হলো দীর্ঘ যাত্রার জন্য। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটি পশ্চিম দিকে ঘুরে গেল। ওভার দ্য সি, দ্য রানিং সি, সমুদ্রের ওপর প্রবাহমান সমুদ্রে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, এবং বাতাসের দ্বারা পুরোপুরি প্রভাবিত হয়ে। অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, এবং একটি সমৃদ্ধশালী দেশে পৌঁছালো। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, আর দ্বিতীয়টা ঘুরল পূর্ব দিকে। ওভার দ্য সি, দ্য কোয়াকিং সি, সমুদ্রের ওপর কম্পমান সমুদ্রে। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, এবং বাতাস এটিকে জন্তুর মতো ধাওয়া করতে লাগলো। টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, তাকে বন্দি দশায় আটক করতে। আর কবিতাটি নেওয়া হয়েছে ফিলিপ লার্কিন রচিত দ্য নর্থ শিপ নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি পোয়েম থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি, এবং প্রত্যেকটি কোশ্চেন আমি তোমাদের বাংলা মানে সহ বুঝিয়ে দেবো। তো পোয়েম থেকে প্রথমে আছে এর দাগ। টিক দ্য কারেক্ট আনসার টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। বন্ধুরা, এখানে 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটি পশ্চিম দিকে ঘুরেছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। প্রথম জাহাজটি পশ্চিম দিকে ঘুরেছিল, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট। দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে যাত্রা শুরু করে। দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে যাত্রা শুরু করে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য শিপ দ্যাট ওয়াজ হান্টেড বাই দ্য উইন্ড লাইক এ বিস্ট ওয়াজ দ্য সেকেন্ড শিপ। দ্য শিপ দ্যাট ওয়াজ হান্টেড বাই দ্য উইন্ড লাইক এ বিস্ট ওয়াজ দ্য সেকেন্ড শিপ, দ্বিতীয় জাহাজটিকে বাতাস পশুর মতো তাড়া করেছিল। দ্বিতীয় জাহাজটিকে বাতাস কিসের মতো তাড়া করেছিল? পশুর মতো তাড়া করেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 4, দ্য শিপস বিগ্যান দেয়ার জার্নি ইন দ্য মর্নিং। দ্য শিপস বিগ্যান দেয়ার জার্নি ইন দ্য মর্নিং, জাহাজগুলি তাদের যাত্রা শুরু করেছিল সকালে। জাহাজগুলি তাদের যাত্রা শুরু করেছিল সকালে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপর আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 3 = 6। বন্ধুরা, এখানে 3টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 6 নম্বর। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হাউ মেনি শিপস ওয়ার সিন বাই দ্য পোয়েট গো সেলিং বাই। হাউ মেনি শিপস ওয়ার সিন বাই দ্য পোয়েট গো সেলিং বাই, কবি কয়টি জাহাজকে যাত্রা করতে দেখেছিলেন? কবি কয়টি জাহাজকে যাত্রা করতে দেখেছিলেন? কবি 3টি জাহাজকে দেখেছিলেন, তাহলে আনসার হবে দ্য পোয়েট স 3 ships সেলিং বাই। কবি 3টি জাহাজকে পাশ দিয়ে যাত্রা করতে দেখেন। দ্য পোয়েট স 3 ships সেলিং বাই। দ্য পোয়েট স 3 ships সেলিং বাই, কবি 3টি জাহাজকে পাশ দিয়ে যাত্রা করতে দেখেন। নেক্সট নাম্বার 2, হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দ্য ফার্স্ট শিপ। হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দ্য ফার্স্ট শিপ, বাতাস প্রথম জাহাজের কি করেছিল? বাতাস প্রথম জাহাজের কি করেছিল? দেখো, দ্য ফার্স্ট শিপ সেলড টুয়ার্ডস দ্য ওয়েস্ট ওভার দ্য সি অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দ্য উইন্ড রিচড এ ওয়েলথি কান্ট্রি। দ্য ফার্স্ট শিপ সেলড টুয়ার্ডস দ্য ওয়েস্ট ওভার দ্য সি অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দ্য উইন্ড রিচড এ ওয়েলথি কান্ট্রি, প্রথম জাহাজটি সমুদ্রের উপর দিয়ে পশ্চিম দিকে যাত্রা করে এবং বাতাসের সাহায্যে একটি ধনী দেশে পৌঁছেছিল। আবার রিপিট করে দিচ্ছি, দ্য জাহাজটি কোন দিকে যাত্রা করেছিল? মানে বাতাস প্রথম জাহাজটি কী করেছিল? মানে বাতাস প্রথম জাহাজটি একটি ধনী দেশে পৌঁছে দিয়েছিল। দ্য ফার্স্ট শিপ সেল টুয়ার্ডস দ্য ওয়েস্ট ওভার দ্য সি অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দ্য উইন্ড রিচড এ ওয়েলথি কান্ট্রি, প্রথম জাহাজটি সমুদ্রের উপর দিয়ে পশ্চিম দিকে যাত্রা করে এবং বাতাসের সাহায্যে একটি ধনী দেশে পৌঁছেছিল। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, হোয়াট অ্যাডজেক্টিভস আর ইউজড টু ডেসক্রাইব দ্য সি ইন দ্য গিভেন স্ট্যান্জাস। হোয়াট অ্যাডজেক্টিভস আর ইউজড টু ডেসক্রাইব দ্য সি ইন দ্য গিভেন স্ট্যান্জাস, প্রদত্ত স্তবকগুলিতে সমুদ্রকে বর্ণনা করতে কোন বিশেষণ ব্যবহার করা হয়েছে? প্রদত্ত স্তবকগুলিতে সমুদ্রকে বর্ণনা করতে কোন বিশেষণ ব্যবহার করা হয়েছে? দেখো, তোমরা লিখবে, দেখো বিশেষণগুলো মানে অ্যাডজেক্টিভগুলো কোনগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের দেখে নাও কী কী অ্যাডজেক্টিভ আছে। দেখো,
প্রথম অ্যাডজেক্টিভ আছে লিফটিং, লিফটিং হলো একটা। দ্বিতীয় আছে রানিং, লিফটিং অ্যান্ড রানিং, অ্যান্ড তৃতীয় আছে কোয়াকিং, কোয়াকিং। ওকে, তিনটে। তাহলে তোমরা লিখবে এইভাবে, কেমনভাবে দেখে নাও তোমরা। The adjectives are lifting, running and quacking, which are used to describe the sea in the given stanzas. The adjectives are lifting, running and quacking, which are used to describe the sea in the given stanzas. বিশেষণগুলি হলো উত্তোলন, দৌড়ানো এবং কাঁপানো, যা প্রদত্ত স্তবকগুলিতে সমুদ্রকে বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে। বন্ধুরা, এরপরে আছে আনসিন। খুব সুন্দর একটি আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি পড়ে শোনাবো, এবং আনসিনের মধ্যে বেশ কিছু টাফ ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের মানেও আমি তোমাদের বলে দেবো, তোমরা দেখে নেবে। তো শুরু করছি, তোমরা দেখে নাও। দিয়েগো মারাদোনা ওয়াজ ফুটবলস আর্কিটাইপাল troubled genius, a world-beating player whose life and career scaled the most dazzling heights but also plumbed the darkest depths. তো এখানে বলা আছে, এখানে একজন বিখ্যাত ফুটবলার দিয়েগো মারাদোনার সংক্ষিপ্ত জীবন এখানে বর্ণনা করা হয়েছে। দিয়েগো মারাদোনা ছিলেন ফুটবলের প্রত্নতাত্ত্বিক সমস্যাগ্রস্ত প্রতিভা, একজন বিশ্ববিজড়িত খেলোয়াড় যার জীবন এবং ক্যারিয়ার সবচেয়ে চমকপ্রদ উচ্চতায় পৌঁছেছে, কিন্তু অন্ধকার গভীরতাও তলিয়ে গেছে। এখানে ওয়ার্ড আছে ড্যাজলিং অ্যাডজেক্টিভ ফর্ম উজ্জ্বল, প্লাম্ড ভাব ফর্ম মূলে পৌঁছানো। মারাদোনা, who died of heart attack on November 25, 2020, Wednesday, at the age of 60, became a global icon after leading Argentina to the 1986 World Cup, but he was not a squeaky clean idol like Pelé, and made little attempt to hide his fiery personality and many vices. মারাদোনা, যিনি 25 নভেম্বর 2020 সালে বুধবার 60 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, আর্জেন্টিনাকে 1986 বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার পরে বিশ্বব্যাপী আইকন হয়ে ওঠেন। তবে তিনি পেলের মতো ক্লিন আইডল ছিলেন না, এবং নিজের লুকানোর প্রতিভা ছিল ভীষণ। তিনি লুকিয়েছিলেন তার জ্বলন্ত ব্যক্তিত্ব এবং কিছু কলঙ্ক বা পাপ তিনি লুকিয়েছিলেন। এখানে ওয়ার্ড আছে আইডল, আইডল নাউন ফর্ম প্রতিমূর্তি, আইডল নাউন ফর্ম প্রতিমূর্তি। নেক্সট ওয়ার্ড ভাইসেস, নাউন ফর্ম কলঙ্ক। দিয়েগো আর্মান্দো মারাদোনা was born October 30, 1960 in Lanús, just outside Buenos Aires, and grew up in one of the poorest areas of the Argentina capital. দিয়েগো আর্মান্দো মারাদোনা 30 অক্টোবর 1960 সালে বুয়েন্স এয়ার্সের বাইরে লানুসে জন্মগ্রহণ করেন এবং আর্জেন্টিনার রাজধানীর অন্যতম দরিদ্র এলাকায় বেড়ে ওঠেন। হি মেড হিজ ডেবিউ ফর আর্জেন্টিনোস জুনিয়র্স just before his 16th birthday, and his debut for Argentina at the age of 16 in February 1977. তার 16তম জন্মদিনের ঠিক আগেই আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে তার অভিষেক হয়, এবং 1977 সালে ফেব্রুয়ারিতে 16 বছর বয়সে আর্জেন্টিনা হয়ে তার অভিষেক হয়। His career is defined by the World Cup, the 4 he played in and the 1 he missed. তো তার ক্যারিয়ার সংজ্ঞায়িত হয় বিশ্বকাপ, যে 4টিতে তিনি খেলেছিলেন এবং যেটি তিনি মিস করেছিলেন। I have 2 dreams, মারাদোনা টোল্ড আর্জেন্টিনা টেলিভিশন অ্যাট দ্য এজ অফ 17। 17 বছর বয়সে আর্জেন্টিনা টেলিভিশনকে মারাদোনা বলেন, আমার 2টি স্বপ্ন আছে। মাই ফার্স্ট ড্রিম ইজ টু প্লে ইন দ্য ওয়ার্ল্ড কাপ, আমার প্রথম স্বপ্ন হলো বিশ্বকাপে খেলা। অ্যান্ড দ্য সেকেন্ড ড্রিম ইজ টু উইন ইট, এবং দ্বিতীয় স্বপ্ন হলো তা জয় করা। His senior World Cup debut in 1982 in Spain went badly. 1982 সালে স্পেনে তার সিনিয়র বিশ্বকাপ অভিষেক খারাপ হয়েছিল। মারাদোনা was treated brutally by defenders and ended his tournament with a red card for retaliation, as Argentina already eliminated lost to Brazil. তো ডিফেন্ডারদের দ্বারা মারাদোনার সাথে নৃশংস আচরণ করা হয় এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য লাল কার্ড দিয়ে তার টুর্নামেন্ট শেষ হয়, কারণ আর্জেন্টিনা ইতিমধ্যেই বাদ পড়েছিল, ব্রাজিলের কাছে হেরে গিয়েছিল। তো আগের প্যারাটার কিছু ওয়ার্ড ছিল, সেগুলো বলা হয়নি। তো
তো সেখানে কিছু ওয়ার্ড ছিল, বলে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। একটি ছিল ডেবিউ, নাউন ফর্ম, প্রথম আবির্ভাব। ডিফাইন্ড, ভার্ব ফর্ম, নির্ধারিত করা বা সংজ্ঞায়িত করা। অ্যান্ড এখন যেটা বললাম সেটা দেখে নাও। রেটালিয়েশন, নাউন ফর্ম, প্রতিশোধ। এলিমিনেটেড, ভার্ব ফর্ম, পরিহার করা। ওকে, নেক্সট। হি অ্যাটেন্ড 4 years later, propelling his country to victory in Mexico and making the tournament his own. তিনি 4 বছর পর তার প্রতিকার করেন, মেক্সিকোতে তার দেশকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান এবং টুর্নামেন্টকে নিজের করে তোলেন। ইন দ্য ফাইনাল, মারাদোনা সেট আপ দ্য 86th minute winner against West Germany. He scored twice in the semi-final against Belgium, beating 4 defenders for the second. তো এখানে বলা আছে ফাইনালে তিনি মারাদোনা পশ্চিম জার্মানির বিপক্ষে 86 মিনিটের ব্যবধানে বিজয় সেট করেছিলেন। বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালে তিনি 2 বার গোল করেন, দ্বিতীয়বার 4 ডিফেন্ডারকে পরাজিত করেন। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি এবং প্রত্যেকটা কোশ্চেন তার বাংলা মানে সহ তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই সাপোর্ট করবে, কারণ একটা বেকার ছেলে তোমাদেরকে সাপোর্ট করতে এসেছে, তোমাদেরকে সাহায্য করছে। সুতরাং তোমাদেরও কিছু কর্তব্য থাকে যে ছেলেটাকে সাপোর্ট করি। অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা বেকার ছেলেকে সাপোর্ট করে নিশ্চয়ই তোমরা ভবিষ্যতে ভালো কিছু পাবে। তো অবশ্যই সাপোর্ট করে দিও। প্রথম আছে এ দ্যার কোশ্চেন, টিক দ্য কারেক্ট আনসার্স, হাফ ইন্টু 6 ইকুয়াল টু 3। বন্ধুরা, এখানে 6টি কোশ্চেন আছে, হাফ নম্বর করে 3 নাম্বার। ওকে, তো ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দিয়েগো মারাদোনা বিলং টু আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনা বিলং টু আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনা আর্জেন্টিনার অন্তর্গত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, মারাদোনা ওয়াজ বর্ন ইন 1960। মারাদোনা ওয়াজ বর্ন ইন 1960। মারাদোনা জন্মগ্রহণ করে 1960 সালে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, মারাদোনা ডাইড ইন দ্য ইয়ার 2020। মারাদোনা ডাইড ইন দ্য ইয়ার 2020। মারাদোনা মারা যান 2020 সালে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, আর্জেন্টিনা ওন দ্য ওয়ার্ল্ড কাপ আন্ডার দ্য ক্যাপ্টেনশিপ অফ মারাদোনা ইন 1986। আর্জেন্টিনা ওন দ্য ওয়ার্ল্ড কাপ আন্ডার দ্য ক্যাপ্টেনশিপ অফ মারাদোনা ইন 1986। মারাদোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল 1986 সালে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, আর্জেন্টিনাস ক্যাপিটাল ইজ বুয়েনস আয়ার্স। আর্জেন্টিনাস ক্যাপিটাল ইজ বুয়েনস আয়ার্স। আর্জেন্টিনার রাজধানী হলো বুয়েনস আয়ার্স। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, ইন দ্য 1986 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, Argentina defeated Belgium. In the 1986 World Cup semi-final, Argentina defeated Belgium. 1986 বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা পরাজিত করেছিল বেলজিয়ামকে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আনসিন থেকে আছে বিয়ের দাগ। বিয়ের দাগের কি করতে দিয়েছে দেখে নাও তোমরা। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস given on the right hand side. বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টি, 1 নাম্বার করে 3 নাম্বার। ওকে, ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, মারাদোনা স্কোর্ড 2 goals in the 1986 World Cup semi-final. মারাদোনা স্কোর্ড 2 goals in the 1986 World Cup semi-final. মারাদোনা 1986 বিশ্বকাপের সেমিফাইনালে 2টি গোল করেছিলেন। হ্যাঁ, 2টি গোল করেছিলেন, এটা হবে ট্রু, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও তোমরা। হি স্কোর্ড টুয়াইস ইন দ্য সেমিফাইনাল এগেনস্ট বেলজিয়াম, বিটিং 4 ডিফেন্ডার্স ফর দ্য সেকেন্ড। ওকে, নেক্সট নাম্বার 2, মারাদোনা ওয়াজ নেভার শোন আ রেড কার্ড ইন হিজ ফুটবল কেরিয়ার। মারাদোনা ওয়াজ নেভার শোন আ রেড কার্ড ইন হিজ ফুটবল কেরিয়ার। মারাদোনাকে তার ফুটবল কেরিয়ারে কখনো লাল কার্ড দেখানো হয়নি। লাল কার্ড দেখানো হয়েছিল, তাই এটা ফলস হবে, লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। মারাদোনা ওয়াজ ট্রিটেড ব্রুটালি বাই ডিফেন্ডার্স অ্যান্ড এন্ডেড হিজ টুর্নামেন্ট হুইথ এ রেড কার্ড
ফর রিটেলিয়েশন অ্যাজ আর্জেন্টিনা অলরেডি এলিমিনেটেড লস টু ব্রাজিল। ওকে, নেক্সট নাম্বার 3, প্লেজ ইমেজ ইজ অ্যাজ ব্যাড অ্যাজ মারাদোনাস ইমেজ। প্লেজ ইমেজ ইজ অ্যাজ ব্যাড অ্যাজ মারাদোনাস ইমেজ। প্লের ইমেজ মারাদোনার ইমেজের মতোই খারাপ? হ্যাঁ, না, অতটা খারাপ থাকেনি, তাই এটা হবে ফলস, লিখতে হবে এফ। ওকে, তো দেখে নাও সাপোর্টিং স্টেটমেন্টটা। বাট হি ওয়াজ নট এ স্কুইকি ক্লিন আইডল লাইক প্লে অ্যান্ড মেড লিটল অ্যাটেম্প টু হাইড হিজ ফিয়ারি পার্সোনালিটি অ্যান্ড মেনি ভাইসেস। ওকে বন্ধুরা, এরপরে আছে আনসিন থেকে সিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 23 = 6। বন্ধুরা এখানে 3টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 6 নম্বর। তো বন্ধুরা প্রত্যেকটি কোশ্চেন তোমরা কিন্তু সাজিয়ে লেখার চেষ্টা করবে। অনেক কোশ্চেন সাজিয়ে লেখা যাবে না, যেগুলো পারবে না সেগুলো জোর করার দরকার নাই, যেগুলো পারবে সেগুলো সাজিয়ে অবশ্যই লিখবে, যেগুলো পারবে না আনসিন প্যাসেজ থেকে লাইন তুলে দিয়ে চলে আসবে, দেখবে আনসার হয়ে যাবে। তো বন্ধুরা আমি প্রতিশ্রুতি নিয়েছি আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে আমি সাহায্য করব। আজকে করছি, কালকে করব, এবং যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো, তোমাদের সাহায্য করব। সুতরাং বন্ধুরা আমি চাই তোমরা প্রত্যেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এবং অবশ্যই যদি ভালো লাগে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে আমি আরও প্রচুর পরিমাণে ভিডিও তোমাদের জন্য আরও নতুনভাবে আনতে পারি। অবশ্যই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবে, কারণ আমার মতো একটা বেকার ছেলেকে তোমরা যদি কেউ সাহায্য করো তাহলে তোমরাও ভবিষ্যতে গিয়ে সাহায্য পাবে। তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হাউ ওল্ড ওয়াজ মারাদোনা when he started playing for Argentina's juniors? How old was Maradona when he started playing for Argentina's juniors? মারাদোনার বয়স কত ছিল যখন তিনি আর্জেন্টিনা জুনিয়রদের হয়ে খেলা শুরু করেছিলেন? তার বয়স কত ছিল? 16 বছর। তাহলে আনসার লিখবে মারাদোনা ওয়াজ 16 years old when he started playing for Argentina juniors. তো মারাদোনা ওয়াজ 16 years old when he started, সরি এখানে স্টার্টেড স্পেলিংটা একটু মিস্টেক হয়ে যাচ্ছে, স্টার্টেড STARTED, হ্যাঁ, স্টার্টেড প্লেয়িং ফর আর্জেন্টিনাস জুনিয়র্স। তো মারাদোনার বয়স ছিল 16 যখন তিনি আর্জেন্টিনা জুনিয়রদের হয়ে খেলা শুরু করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2। অ্যাজ ফুটবলার্স হোয়াট ওয়াজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন প্লে অ্যান্ড মারাদোনা? তো এখানে কোশ্চেনটি বলা আছে অ্যাজ ফুটবলার্স হোয়াট ওয়াজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন প্লে অ্যান্ড মারাদোনা। ফুটবলার হিসাবে পেলে এবং মারাদোনার মধ্যে মৌলিক পার্থক্য কী ছিল? ফুটবলার হিসাবে মারাদোনা এবং পেলের মধ্যে মৌলিক পার্থক্য কী ছিল? তো এই কোশ্চেনটা আমি বলবো বেশি কিছু দেওয়া নাই এই প্যাসেজটাতে, আনসিন প্যাসেজটাতে এদের মধ্যে দুজনের মধ্যে ডিফারেন্সের মধ্যে বেশি কিছু দেওয়া নাই, যেটুকু দেওয়া আছে তোমরা সেটুকুই তুলে দেবে। এবার দেখে নাও কতটুকু দেওয়া আছে। দেখো এখান থেকে দেওয়া আছে হি ওয়াজ নট এ স্কুইকি ক্লিন আইডল লাইক প্লে অ্যান্ড মেড লিটল অ্যাটেম্প টু হাইড হিজ ফিয়ারি পার্সোনালিটি অ্যান্ড মেনি ভাইসেস। এইটুকু অংশ তোমাদেরকে লিখতে হবে। এবার দেখো আমি এইটুকু অংশই লিখেছি, আমি এখানে সাজিয়ে লিখতে পারিনি। সুতরাং তোমরা যদি কিছু জেনে থাকো, সাজিয়ে লিখতে যদি পেরে থাকো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। এবং আমি বলবো যে তোমরা বলছো যে আমার কিছু পার্ট বাদ চলে যাচ্ছে, যে সিয়ের দাগ বাদ চলে যাচ্ছে, ডি এর দাগ বাদ চলে যাচ্ছে, এর দাগ বাদ চলে যাচ্ছে, এরকম কিছু পার্ট বাদটা চলে যাচ্ছে। মানে আমি এটা করিনি সেটা নয়, আমি করেছি এবং ভিডিওতেও বলেছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যখন আমি এডিট করছিলাম ভিডিওটা তখন ওই এডিটের মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছে, যার ফলে যখন আমি ওই পরপর পার্টগুলো সাজাচ্ছি তখন ভিডিও লেন্থটা কমে যাচ্ছে। মানে কিছু একটা সমস্যা হচ্ছে, আমি ধরতে পারছি না, তার ফলে আমি বুঝতে পারছি না এবং যে কোন অংশটা বাদ যাচ্ছে এবং কোন অংশটা বাদ যাচ্ছে না। তোমরা কিন্তু অবশ্যই বলে দিও কোন অংশটা বাদ যাচ্ছে, কোন অংশটা বাদ যায় না, তাহলে কিন্তু আমি কমেন্ট বক্সে উল্লেখ করে দেবো সেই অংশের আনসারটি। বুঝতে পেরেছো তো তোমরা লিখবে এইভাবে। কোশ্চেনটি যেটা ছিল যে প্লে এবং মারাদোনার মধ্যে মৌলিক পার্থক্য কী ছিল, দেখে নাও। মারাদোনা ওয়াজ নট এ স্কুইকি ক্লিন আইডল লাইক প্লে অ্যান্ড মেড লিটল অ্যাটেম্প টু হাইড হিজ ফিয়ারি পার্সোনালিটি অ্যান্ড মেনি ভাইসেস। ভীষণ সোজা একদম দেখে লিখে দেবে। মারাদোনা প্লের মতো ক্লিন আইডল ছিলেন না এবং তার জ্বলন্ত ব্যক্তিত্ব এবং অনেক দোষ লুকানোর সামান্য চেষ্টা করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য ম্যাচ in the 1982 Spain World Cup? What was the result of the match in the 1982 Spain World Cup? 1982 সালের স্পেন বিশ্বকাপে ম্যাচের ফলাফল কী ছিল? 1982 সালের স্পেন বিশ্বকাপে ম্যাচের ফলাফল কী ছিল? তো এই অংশটুকু আমি বলবো, তোমরা যদি কেউ সাজিয়ে লিখতে পারো অবশ্যই সাজিয়ে লিখবে, কিন্তু আমি সাজিয়ে লিখতে পারিনি, আমি প্যাসেজ থেকে তুলে দিয়েছি। সুতরাং
এখানে যেই প্যাসেজটা আনসার হতে পারে সম্ভাব্য সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে আছে, ধারে পাশে আছে, হ্যাঁ পেয়ে গেছি, দেখো হিজ সিনিয়র ওয়ার্ল্ড কাপ বলে এই প্যারাটা শুরু হয়েছে না, এই প্যারাটা একদম ব্রাজিল পর্যন্ত পুরোটা লিখতে হবে, তাহলে কিন্তু আনসার। আর সেটুকুই আমি লিখেছি, দেখে নাও আমি লিখেছি কি, যেটা তোমার সঙ্গে শেয়ার করছি সেটা। ওকে, শুধু তোমরা আমার পাশে থেকো, অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিও, তাহলে আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। দেখো, হিজ সিনিয়র ওয়ার্ল্ড কাপ ডেবিউ ইন 1982 in Spain went badly. Maradona was treated brutally by defenders and ended his tournament with a red card for retaliation as Argentina already eliminated lost to Brazil. তো মানে দেখে নাও, 1982 সালে স্পেনে তার সিনিয়র বিশ্বকাপ অভিষেক খারাপ হয়েছিল, ডিফেন্ডারদের দ্বারা মারাদোনার সাথে নৃশংস আচরণ করা হয়েছিল এবং আর্জেন্টিনা প্রতিশোধ নেওয়ার জন্য লাল কার্ড দিয়ে তার টুর্নামেন্ট শেষ হয়েছিল, ইতিমধ্যে ব্রাজিলের কাছে হেরেছিল। ওকে, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। বন্ধুরা 4 দাগ, আর এই গ্রামার এবং ভোকাবুলারিগুলো তোমাদের আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা গ্রামার ভোকাবুলারি আমি তোমাদের বুঝিয়ে দেবো। যদি বেকার ছেলেটার প্রয়াস তোমাদের কাজে লাগে, যদি তোমরা শিখতে পারো, তাহলে অবশ্যই পাশে দাঁড়িয়েও বেকার ছেলেটাকে সাহায্য করো, সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো শুরু করছি, দেখে নাও। প্রথম আছে 4 দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1:4 = 4। বন্ধুরা, এখানে আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 4টি আছে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দেখো শূন্যস্থানের মতো দেওয়া আছে, তো আমি পুরো প্যাসেজটা পড়ে শোনাচ্ছি, মানেটা বলছি, তারপরে দেখে নাও। ড্যাশ ডোজ, সরি উচ্চারণটা আমার গন্ডগোল গেছে, ড্যাশ দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড ড্যাশ ডেন্স জাঙ্গলস ড্যাশ ড্যাশ সুন্দরবনস। মানেটা দেখে নাও, তখনকার দিনে, দিনে, তাহলে তার মানে প্রথমে বসবে ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার, মানে রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড, ঘোরাফেরা করতো কোথায়, গভীর জঙ্গলে, তাহলে দ্য ডেন্স জাঙ্গলস, দ্য ডেন্স জাঙ্গলস, গভীর জঙ্গলে ঘোরাঘুরি করতো, কোথাকারের, সুন্দরবনের, অফ দ্য সুন্দরবন। দেখো ভালো করে, ইন দোজ ডেজ তখনকার দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড ঘোরাফেরা করতো, দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের গভীর অরণ্যে ঘোরাঘুরি করতো। বুঝতে পেরেছ বন্ধুরা? এরপর আছে 5 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1:8 = 8। বন্ধুরা, এখানে 8টি গ্রামার আছে, 1 নাম্বার করে 8 নাম্বার, এবং প্রত্যেকটি গ্রামার আমি তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, দেখো ফার্স্ট নাম্বার 1, ইট উড কিল মি, ইট উড কিল মি চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, মানেটা দেখে নাও, এটা আমাকে মেরে ফেলবে, এটা আমাকে মেরে ফেলবে, তার মানে কি, এটার দ্বারা আমি মারা যাব, তাই না? এটা আমাকে মেরে ফেলবে মানে কি, এটার দ্বারা আমি মারা যাব। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস, সিম্পল সেন্টেন্সে আছে, তাই অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং করতে কোনো অসুবিধা নাই। এখানে অবজেক্ট কি আছে, মি, তাহলে মিটা কি হবে, মিটা হয়ে যাবে আই। উড আছে, উড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, উড বসে গেল, উড থাকলে কি বসবে, বি বসবে, V3 কিল্ড বসলো, বাই বসলো, ইটি থাকবে। আই উড বি কিল্ড বাই ইট, আমি এটা দ্বারা নিহত হব, আমি এটা দ্বারা নিহত হব। নেক্সট নাম্বার 2, দ্য বাস স্টপড অ্যান্ড 2 women and a man got in together, দ্য বাস স্টপড অ্যান্ড 2 women and a man got in together, টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স। তো বন্ধুরা, এই যে সেন্টেন্সটা পড়লে না, দ্য বাস স্টপড অ্যান্ড 2 women and a man got in together, এই সেন্টেন্সটি আছে কম্পাউন্ড সেন্টেন্স আছে। কী করে বুঝলাম, আমি মার্ক করে দিলাম, অ্যান্ড আছে, এটা দেখে বুঝলাম এটা আছে তোমার কি সেন্টেন্সে আছে না, তো এটা আছে কম্পাউন্ড সেন্টেন্সে। দেখো এখানে আর একটা অ্যান্ড আছে, তাহলে কী করে বুঝবে যে এটা কম্পাউন্ড সেন্টেন্স কি কম্পাউন্ড সেন্টেন্স নয়? দেখো দুটো সেন্টেন্স আছে, দ্য বাস স্টপড, ঠিক আছে, এটা হচ্ছে একটা সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সটা 2 women and a man got in together, এটা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স। এই সেন্টেন্স দুটোকে কম্পাউন্ডে আছে, দুটো সেন্টেন্স কম্পাউন্ডে আছে, মানে লিঙ্ক করে কম্পাউন্ড সেন্টেন্সে আনা হয়েছে, এবং এটাকে আবার সিম্পল সেন্টেন্সে আনতে হবে।
তো দেখো বন্ধুরা, এখানে মানেটা দেখে নাও। বাস থামলো এবং দুই মহিলা এবং একজন পুরুষ একসাথে বাসে উঠলো। দেখো এখানে আমি যে কম্পাউন্ড সিম্পল সেন্টেন্সটা করেছি না, সেটা দেখে নাও, তোমাদের হাসি পাবে। হয়তো ভুল গেছে বা ঠিকও গেছে। ভুল গেলে অবশ্যই বলবে, ঠিক গেলে বলার দরকার নেই, ভুল গেলে অবশ্যই বলবে। তো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে, তো আনসারটা আমি বাংলাটাকে বলছি। আমি এখানে বাংলাটা হলো, দুজন মহিলা এবং একজন পুরুষ একসাথে একটি থামানো বাসে উঠেছিল। কেমন কেমন শুনতে লাগছে না? একটি থামানো বাসে। না হওয়ারও কিছু নেই, কিন্তু তুমি যদি বাসটা না থামাও, তুমি কি চলন্ত বাসে উঠতে পারবে? বলো আমাকে। চলন্ত বাস থেকে তোমরা নামতে পারবে। কি হয়েছিল দেখো, একবার আমি, আমার একটা ফোন ছিল, তখন আমি হয়তো সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে পড়ি, ইংলিশ অনার্সে ফার্স্ট ইয়ারই হবে। ফার্স্ট ইয়ারে পড়ি, তখন একটা মাইক্রোম্যাক্সের সেই টাচ স্ক্রিন ফোনগুলো ভীষণ উঠেছে। মাইক্রোম্যাক্সের সেরা ফোন তখন ছিল না, মাইক্রোম্যাক্সের একটা ফোন ছিল আমার। তো ফোনটার ডিসপ্লেটা ভেঙে গিয়েছিল। তো মাইক্রোম্যাক্সের কেয়ার ছিল আমাদের আরামবাগে থাকে না, আমাদের কেয়ারটা ছিল তারকেশ্বরে। তো আমি কি করেছি একবার, হ্যাঁ, ডিসপ্লেটা বাগাতে ট্রেনে করে তারকেশ্বর যাচ্ছি, আরামবাগ থেকে ট্রেনে করে তারকেশ্বর যাচ্ছি। এবার তারকেশ্বরে ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে, আর আমি কেরামতি করে কি করেছি জানো তো, ট্রেন থেকে, চলন্ত ট্রেন মানে তখন স্পিড ভালো আছে, একবারে যে একদম থামার ঠিক মুহূর্তের যে স্পিডটা সেটাও নেই, মানে ভালো স্পিড আছে। অনেক ছেলে দেখছি নেমে পড়ছে, তারা পড়ছে না। আমি বলছি তাহলে আমিও পারবো। আমিও নামতে গেছি, আর সোজা উপর হয়ে এমন পড়েছি, পেটে বুকে এমন লাগলো, আমি বললাম যা, ভেতরে সব জিনিসপত্র ফেটে গেল। সে কি একদম পরিস্থিতি কি খারাপ, সবাই তো আমার দিকে তাকিয়ে হো হো করে হাসছে। তারপরে আমি যখন প্ল্যাটফর্ম পেরিয়ে ওই ধারে গেছি, একটা লোক আমাকে ফলো করেছিল, আমি পড়ে গেছি বলে সে আমাকে বলছে ভাই ওইভাবে নামিয়ে নিসনি, তুই যখন দেখছিস যে ট্রেন থেকে নামতে, তখন তুই থামলি কেন, তাই না? কারণ আমরা তো পড়েছিলাম চলন্ত ট্রেন থেকে নামতে গেলে পড়ে যায় মানুষ। তুই যখন নামলি তখন তোকে স্পিডে নামতে হতো, নেমে হাঁটতে হতো, আর আমি নেমে জাস্ট থেমে পড়েছি। তারপর আমার শরীরটা তো স্পিড ছিল, আর আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ভাগ্যে ট্রেনের চাকায় চলে আসেনি, তাহলে হয়তো আজকে আমি তোমাদের সঙ্গে আসতে পারতাম না, তোমার সঙ্গে বলতে পারতাম না। ওহ সেই কি দৃশ্য, ওরে বাবরিয়ে। তো এখানে যেটা আনসারটা হবে সেটা দেখে নাও। টু ওমেন অ্যান্ড এ ম্যান গট ইন এ স্টপড বাস টুগেদার। টু ওমেন অ্যান্ড এ ম্যান গট ইন এ স্টপড বাস টুগেদার। ওকে, নেক্সট নাম্বার 3। 3 গ্রামারটি ভীষণ ইম্পর্টেন্ট গ্রামার। বলা আছে দেখো, হাউ হ্যাপি উই আর হিয়ার চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এইটা আছে কোন সেন্টেন্সে? এইটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, কারণ এক্সক্লেমেশন মার্ক দিয়ে আছে। মানে হচ্ছে আমরা এখানে কত খুশি, বুঝতে পেরেছো তো? তাহলে আনসারটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে বলা হবে আমরা এখানে খুব খুশি। উই আর ভেরি হ্যাপি হিয়ার। এখানে বসে ভেরিটা কোথা থেকে এলো? ভেরিটা এসেছে হ্যাপিটা কি বলো তো? হ্যাপিটা তো অ্যাডজেক্টিভ ফর্ম। আমরা জানি অ্যাডজেক্টিভের আগে সবসময় ভেরি বসে, নাউন আগে গ্রেড বসে। তাই এখানে ভেরিটা কার জন্য এসছে? হ্যাপির জন্য এসছে ভেরি, মানে তোমার এখানে অ্যাডজেক্টিভ আছে হ্যাপি, তার জন্য ভেরি এসছে। তাহলে উই আর ভেরি হ্যাপি হিয়ার। নেক্সট নাম্বার 4। টম সেড টু সিড ডোন্ট সেক মি। টম সেড টু সিড ডোন্ট সেক মি। এটা বুঝতে পারছো, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। তো ন্যারেশনটা আছে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে গো। কী করে বুঝলাম জানো তো? কারণ এখানে সাবজেক্ট নেই, সাবজেক্ট ইউ উজ্জ্ব আছে, তাই কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে মানেটা হচ্ছে টম সিডকে বললো, মানে আমাদের ক্লাস 9ই তো হচ্ছে নাকি, হ্যাঁ আমাদের 9-এ যে চ্যাপ্টার আছে টম লুজেস আ টুথ, ওখানের একটা উক্তি বলা আছে, টম তার ভাইকে বলছে তুই আমাকে নাড়াবি না। এবার আমাকে বলো, এইটা তুই আমাকে নাড়াবি না, এটা কি প্রকাশ পাচ্ছে? তোমার আদেশ প্রকাশ পাচ্ছে, না উপদেশ, না অনুরোধ? উপদেশ অনুরোধ মোটে প্রকাশ পায়নি, এটা হচ্ছে আদেশ। এবার দেখো, এরা আদেশও তোমরা করতে পারো আর টোল্ডও করতে পারো, মানে অর্ডারও করতে পারো, টোল্ডও করতে পারো। এখানে আমি অর্ডার করিনি, এখানে আমি টোল্ড করেছি। তোমরা কিন্তু অর্ডার লিখতে পারো, আমি যে বলছি হবে না সেটা নয়, কিন্তু অর্ডারটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, বুঝতে পেরেছো তো? তাহলে আনসার হবে টম টোল্ড সিড নট টু সেক হিম। টম টোল্ড সিড নট টু সেক হিম। টম সিডকে বলেছিল না নাড়াতে। ওকে বন্ধুরা, নেক্সট 5। নেভার টেল এ লাই অ্যাফার্মেটিভ। এখানে মানেটা হচ্ছে কখনো মিথ্যা বলবে না। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক করতে দিচ্ছে। আর এটা আমাদের আছে না বাচকে, মানে নেগেটিভে আছে, তোমাদেরকে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক করতে দিচ্ছে। মানেটা হচ্ছে কখনো মিথ্যা বলবে না। তার মানে কি? তার মানে সবসময় সত্যি কথা বলবে। মানে কি? কখনো মিথ্যা বলবে না। তাহলে আনসার হবে
সবসময় বা সর্বদা সত্য বলবে, তাহলে হবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্যি কথা বলবে। ওকে, নেক্সট 6, দিস ইজ দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। দিস ইজ দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি। বন্ধুরা এটা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে দিয়েছে। এবার কিসে আছে দেখে নাও, এটি আছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কী করে বুঝলাম? ডার্কেস্ট আছে, ইএসটি যোগ আছে, মানে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। মানেটি হলো এটি বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যা। এটি বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যা মানে কি? অন্য কোনো সন্ধ্যা এর মতো এত অন্ধকার নয়। অন্য কোনো সন্ধ্যা এই সন্ধ্যার মতো এত অন্ধকার নয়। তাহলে আনসারটি হবে নো আদার ইভিনিং অফ দ্য ইয়ার ইজ অ্যাজ ডার্ক অ্যাজ দিস। নো আদার ইভিনিং অফ দ্য ইয়ার ইজ অ্যাজ ডার্ক অ্যাজ দিস। বছরে অন্য কোনো সন্ধ্যা এর মতো অন্ধকার হয় না। নেক্সট 7, দ্য সাম ইজ ভেরি ইজি, এনিওয়ান ক্যান ডু ইট। দ্য সাম ইজ ভেরি ইজি, এনিওয়ান ক্যান ডু ইট, জয়েন ইউজিং টু। এই দুটো সেন্টেন্সকে টু দিয়ে যোগ করতে বলেছে। বাংলাটা দেখে নাও, টু দিয়ে যোগ করা তোমরা জানো, সিম্পল সেন্টেন্সে যোগ করা হয়। এই দুটো সেন্টেন্স আছে, সেন্টেন্স দুটোকে কম্বাইন করতে বলেছে টু দিয়ে। তাহলে বাংলাটা দেখাও, অঙ্কটি খুব সহজ, যে কেউ এটি করতে পারে। অঙ্কটি খুব সহজ, যে কেউ এটি করতে পারে, তার মানে কি? দ্য সাম ইজ টু ইজি টু ডু। দ্য সাম ইজ টু ইজি টু ডু, অঙ্কটি করা খুব সহজ। দ্য সাম ইজ টু ইজি টু ডু, অঙ্কটি কষা বা করা খুব সহজ। নেক্সট 8, হি ইজ কনসিডার্ড টু বি দ্য বেস্ট প্লেয়ার, মেক ইট পজিটিভ। হি ইজ কনসিডার্ড টু বি দ্য বেস্ট প্লেয়ার, মেক ইট পজিটিভ। তাকে সেরা খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হয়। তাকে সেরা খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হয়। ওকে, তো এবার দেখো এটি আছে কি জানো তো, এটি আছে বেস্ট, মানে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। হ্যাঁ, বাংলাটা শুনলে তো, তাকে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়, তার মানে কি? মানে অন্য খেলোয়াড়কে তার মতো সেরা বলে বিবেচনা করা হয় না। তাহলে আনসারটি হবে নো আদার প্লেয়ার ইজ কনসিডার্ড ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। নো আদার প্লেয়ার ইজ কনসিডার্ড ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। তাকে অন্য কোনো খেলোয়াড়কে তার মতো এত ভালো বলে মনে করা হয় না। বন্ধুরা, যে গ্রামারগুলো তোমরা এইমাত্র দেখলে, সেই গ্রামারগুলো কোথাও ভুল আছে কি না, বা কোথাও কোনো রকম ফল্ট আছে কি না, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কিন্তু। ওকে, আর যদি ভালো লাগে অবশ্যই বেকার ছেলেটাকে সাপোর্ট করো। বেকার ছেলেকে সাপোর্ট করলে কখনো তোমাদের খারাপ হবে না, বরং ভালো হবে। সুতরাং সাপোর্ট তো করে দেখো, আমি তো তোমাদের সাথে সারা জীবন থাকবো, সে তোমরা সাপোর্ট করো আর নাই করো। ওকে, তো এরপরে আছে ফ্রেজাল ভাব। তো এখানে যে ফ্রেজাল ভাবগুলো আছে না, প্রথম বলে রাখি 4টি ফ্রেজাল ভাব আছে, 1 নম্বর 4 নম্বর। এখানে যে ফ্রেজাল ভাবগুলো আছে সেগুলো কিন্তু খুব কমন ফ্রেজাল ভাব নয়, মানে যেগুলো আমরা পড়েছি বইতে সেরকম ফ্রেজাল ভাব কিন্তু মোটেই না, একদম ডিফারেন্ট। আমাকেও পর্যন্ত বই দেখতে হয়েছে যে ফ্রেজাল ভাবগুলো হবে কি, মানে চাকরির পরীক্ষাতেও এই ধরনের ফ্রেজাল ভাব আসে না। ভেবে দেখো কেমন কঠিন দিয়েছে। ওকে, তো আগে দেখে নাও যে লিস্টটা আছে না ফ্রেজাল ভাবের, সেই লিস্টের মানেটা দেখে নাও। দেখো, প্রথম আছে মেক আউট, এটা তো কমন ওয়ার্ড, বুঝতে পারা। পুল ডাউন, এটাও সোজা, চূর্ণ করা। এরপরে হ্যান্ড আউট। হ্যান্ড আউটটা আমি জীবনে কখনো পড়িনি। আমি যখন ক্লাস 9-10 পড়তাম তখন এটা আমি জীবনে আসেনি, এবং যখন চাকরি পরীক্ষাতে পড়েছি তখনও এটা কিন্তু আসেনি। হ্যান্ড আউট মানে হচ্ছে তথ্য দেওয়া। ওকে, বিয়ার আউট সোজা, সমর্থন করা। C2, এই C2ও আমি জীবনে কখনো পড়িনি, মানে ব্যবস্থা করা। ওকে, এই দুটো মানে আমি ইন্টারনেট থেকে বের করেছি, বুঝতে পেরেছো তো? এরপরে দেখে নাও আমি যেগুলো করেছি, এর মধ্যে কিছু হয়তো ফল্ট হতে পারে, দেখে নাও তোমরা, বা মানের এদিক ওদিক হতে পারে, তোমরা অবশ্যই বলে কিন্তু যে কোথায় ভুল হচ্ছে। নাম্বার 1, দ্য ওল্ড বিল্ডিং হ্যাজ বিন পুলড ডাউন। দ্য ওল্ড বিল্ডিং হ্যাজ বিন পুলড ডাউন, পুরানো বিল্ডিংটি চূর্ণ করা হয়েছে, মানে পুরানো একটি বিল্ডিংকে ধ্বংস করা হয়েছে, তাই এটা পুল ডাউন বসলো। হ্যাজ আছে তাই এখানে V3 বসেছে, পুল ডাউন, কারণ প্যাসিভ ভয়েসে আছে। নেক্সট নাম্বার 2, ইয়োর স্টেটমেন্ট বিয়ার্স আউট হোয়াট আই হ্যাভ সেড। ইয়োর স্টেটমেন্ট বিয়ার্স আউট হোয়াট আই হ্যাভ সেড, আমি যা বলেছি তা তোমার বক্তব্য সমর্থন করে, মানে আমি যেটা বলছি তুমি তোমার বক্তব্যটা সেটা সমর্থন করছে, এটাও কোনো ব্যাপার নেই, বিয়ার্স আউট বসলো। বিয়ার্স আউট কেন বসলো? কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই বিয়ার্স আউট বসলো, তাই না? নেক্সট নাম্বার 3, আই ক্যান নট মেক আউট দ্য মিনিং অফ দ্য পোয়েম, এটাও ভীষণ সোজা, আই ক্যান নট মেক আউট দ্য মিনিং অফ দ্য পোয়েম, আমি কবিতার অর্থ বুঝতে পারছি না। এরপরে দুটো আছে ভীষণ টাফ দিয়েছে আমার মতে মনে হয়। নাম্বার 4, প্লিজ, আমি এখানে বসেছি হ্যান্ড আউট, প্লিজ হ্যান্ড আউট ইট দ্যাট দ্য ডোর ইজ লকড। প্লিজ হ্যান্ড আউট ইট দ্যাট দ্য ডোর ইজ লকড, হ্যান্ড আউট মানে হচ্ছে তথ্য দেওয়া,
তা দয়া করে এই তথ্য দাও যে দরজাটি তালাবন্ধ। ওকে, এরপর হয়তো এটা ভুল যেতে পারে, কিন্তু তোমরা দেখে নিও তোমাদের স্যার কী বলে, বা তোমরা যারা পারবে ভালো না তারা কিন্তু দেখে নিও অবশ্যই। হ্যাঁ বন্ধুরা, এরপর আছে 7 দাগ, fill in the blanks with correct alternatives 1 × 2 = 2। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা ছোট্ট পাড়া প্যাসেজের মতো দিয়ে আছে, প্যাসেজের মধ্যে দুটো শূন্যস্থান আছে, দুটো শূন্যস্থানের পরে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে 3টি করে ভার্ব আছে, যেটা সঠিক ভার্ব হবে সেটা বসিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। দেখো পড়ছি, রবীন্দ্রনাথ, সরি টেকোটা বলতে চাচ্ছিলাম তাই এত বড় টানলাম। রবীন্দ্রনাথ ইউজ টু কি জানো তো? ইউজ টু হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, যেটা অতীতে যে কাজটা ঘন ঘন হয়। অতীতে তো অনেক কাজ হয়, কিন্তু কোনো কাজটা থেমেতে হয়, কোনো কাজ ঘন ঘন হয়। তো অতীতে কোনো কাজ যদি ঘন ঘন বোঝায় তখন ইউজ টু আসে। তো রবীন্দ্রনাথ কিছুটা করতেন, মানে অতীতে সবসময় প্রতিদিনই করতেন। কি করতেন? ইউজ টু আছে, তো টু মানে হচ্ছে ইনফিনিটিভ। আমি ধরে রাখছি এখানে সাপোজ ইনফিনিটিভের পর সবসময় কী বসে? V1 বসে। তাহলে এখানে অপশান হচ্ছে সিট আছে, স্যাট আছে, সিটিং আছে। এর মধ্যে V1 কোনটা? সিট। তাহলে রবীন্দ্রনাথ ইউজ টু সিট হয়েছে তো, সিট বাই দ্য উইন্ডো। রবীন্দ্রনাথ ঠাকুর জানলার পাশে বসতেন, মানে তিনি সবসময় বসে থাকতেন। তাই এখানে ইউজ টু বসলো, ইউজ টু তো বসেছে। এবং সিটটা কেন বসলো? কারণ ইউজ টু আছে, টু এর পর সবসময় V1 বসে, তাই এসে সিট বসলো। নেক্সট, তাহলে এটা পাস্ট টেন্স বুঝতে পেরেছো তোমরা। এরপর হবে তিনি বসতেন এবং বাইরের পরিবেশটা পর্যবেক্ষণ করতেন। আগে বসতেন, তারপরে পর্যবেক্ষণ করতেন। বসার পর পর্যবেক্ষণের পর তিনি বসতেন না, তিনি বসে বসে পর্যবেক্ষণ করতেন। তার মানে কোন ঘটনাটা আগে হচ্ছে? যে বসাটা আগে হচ্ছে না। তার মানে এই সেন্টেন্সটার পাস্ট ফর্মটা মানে পাস্ট ইনডিফিনাইট হবে। তাহলে তিনটি অপশান আছে, অবজার্ভড, হ্যাড বিন অবজার্ভড। তিনি পর্যবেক্ষণ করতেন, শুধুমাত্র এখানে অপশান হবে প্রথমে একটা অবজার্ভড, তিনি পর্যবেক্ষণ করতেন। অবজার্ভড দ্য আউটসাইড, তিনি বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করতেন। তাহলে প্রথমে হলো সিট, রবীন্দ্রনাথ ইউজ টু সিট বাই দ্য উইন্ডো, রবীন্দ্রনাথ জানলার পাশে বসতেন, তিনি পর্যবেক্ষণ করতেন। হি অবজার্ভড দ্য আউটসাইড, তিনি বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করতেন। বন্ধুরা এরপর আছে 8 দাগ, মিনিং ফ্রম আনসিন থেকে মিনিং খুঁজে লিখতে বলেছে। 4টি আছে 2 নম্বর করে 8 নম্বর, 4টি আছে 2 নম্বর করে 8 নম্বর। ওকে, তো দেখো ফার্স্ট নাম্বার 1, ওভারওয়েলমিং মানে হচ্ছে অপ্রতিরোধ মানে কি? বিশ্ব বিজড়িত, ওয়ার্ল্ড বিটিং মানে হচ্ছে বিশ্ব বিজড়িত। নেক্সট, সিন্স মানে হচ্ছে পাপ, ভাইসেস মানে হচ্ছে পাপ। নেক্সট, ডিসকোয়ালিফাইড মানে হচ্ছে অযোগ্য, যাকে বাদ দেওয়া হয়েছে, মানে এলিমিনেটেড মানে হচ্ছে বাদ দেওয়া হয়েছে। লাস্ট নাম্বার 4, ফার্স্ট অ্যাপিয়ারেন্স মানে প্রথম দর্শন, মানে হচ্ছে ডেবিউ মানে আত্মপ্রকাশ। সিনেমায় বলে না যে এটা তার ডেবিউ ফিল্ম, তাই হচ্ছে ফার্স্ট অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে ডেবিউ। ওকে বন্ধুরা, এরপরে আছে রাইটিং। তো এখানে 3টি রাইটিং আছে, আমি তোমাদের 3টি রাইটিং শেয়ার করে দেবো। কিন্তু আমি তোমাদের বলবো, আমি তোমাদের দাদা হয়ে বলবো, আমি তোমাদের স্যার হয়ে বলবো, আমি তোমাদের ভাই হয়ে বলবো, যা মনে করো সেই হয়েই বলছি যে প্রত্যেকটি রাইটিং তোমরা কিন্তু নিজেরা লেখার চেষ্টা করো। কারণ প্রত্যেকে যদি লেখো না, প্রত্যেকের মনের ভাবনা কিন্তু আলাদা, সুতরাং প্রত্যেকে আলাদা আলাদা লিখবে এবং সেখানে নাম্বারটা খুব সুন্দর ওঠে। তোমরা যদি মুখস্থ করে লেখো না, ধরো তুমি একটা স্যারের কাছে পড়ছো, সেখানে 20 জন পড়ছে, সুতরাং একটা লেখা 20 জন মুখস্থ করছে, তাহলে ওই লেখাটার কোনো টেম্পার থাকবে? আমাকে বলো। সে তুমি যত ভালো লেখো না কেন, ওই লেখাটা কোনো টেম্পার থাকবে না। কিন্তু তুমি ধরো একটা মুখস্থ করেছো, তো এবার তুমি সেটা নিজের ভাষায় লেখো, দেখবে ওই লেখাটার থেকে তোমার লেখাটা আলাদা হয়েছে, বাকি 19 জন আলাদা নাম্বার পাবে এবং বাকি তুমি যেটা আলাদা লিখেছো তুমি আলাদা নাম্বার পাবে। তখন মজা কোনটা? সেটাতে মজা নয়। সুতরাং ভেবে নাও তোমরা কী করবে। মুখস্থ করে কিন্তু কখনো রাজ্য জয় করা যায় না, আমি বলে দিচ্ছি। কিন্তু তোমায় অবশ্যই লেখার চেষ্টা করবে, যেমন খুশি লেখো, সেই বিষয় লেখো, সেই সাবজেক্ট রিলেটেডটা লেখো, তাহলেই তো হলো রে। বুঝতে পারছো না তোমরা? তো প্রথম রাইটিং আছে, দেখে নাও 9 দাগ, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড এক্সপ্লেনিং টু হিম অর হার দ্য হার্মফুল ইফেক্টস অফ অনলাইন গেমস। 10 বন্ধুদের 10 নম্বরে একটি ইনফর্মাল লেটার আছে, বন্ধুকে অথবা বান্ধবীকে লিখতে বলেছে কী বিষয়ে? অনলাইন গেমের যে সমস্ত ইফেক্টগুলো হয়, ক্ষতিকর প্রভাবগুলো হয়, সে সম্পর্কে বন্ধুকে চিঠি লিখতে বলেছে। তো আমি দেখো তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুকে চিঠি মানে হচ্ছে ইনফর্মাল লেটার। তাহলে তুমি লিখছো, তোমার ঠিকানাটা ডান দিকের মাথায় হবে। আমার ঠিকানা দিয়েছি কুমুরসা হুগলি, তারপর হবে, তারপর লিখতে শুরু করবে, বন্ধুকে উল্লেখ করবে মাই ডিয়ার রাম, এবার যা খুশি যার ভালো বন্ধু তার নাম দেবে। তারপর শুরু করবে, হোপ ইউ আর অল ওয়েল, আশা করি তোরা সকলে খুব ভালো আছিস। এখানে অলটা নেই, অল ওয়েল। উই আর ভেরি ফাইন হিয়ার, আমরা এখানে খুব ভালো আছি। টুডে আই উড লাইক টু শেয়ার উইথ ইউ দ্য হার্মফুল ইফেক্টস অফ অনলাইন গেম,
আজকে আমি তোর সাথে অনলাইন গেমে যে সমস্ত ক্ষতিকর প্রভাবগুলো আছে সে সম্পর্কে আলোচনা করব। দেখো, 2 years ago, 2 বছর আগে মাই কাজিন ব্রাদার লস্ট হিজ আইসাইট। আমার একজন খুড়তুতো ভাই তার সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছিল, কমপ্লিটলি, পুরোপুরিভাবে। অ্যান্ড নাও হিজ ব্লাইন্ড, এখন সে অন্ধ। দ্য অপথ্যালমোলজিস্ট কুড নট হেল্প হিম ডিউ টু ডিলে ইন টাইম। মানে চক্ষু বিশেষজ্ঞরা বলেছে যে তার চোখকে ফেরানো যাবে না, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে। দ্য অপথ্যালমোলজিস্ট জাস্ট টোল্ড, কেবলমাত্র বলেছে দ্যাট হি স্টার্ড অ্যাট আইদার কম্পিউটার অর ফোন ফর লং টাইম। কারণ তারা বলেছে যে সে ফোনেতে অথবা কম্পিউটারে দীর্ঘ সময় ধরে একভাবে তাকিয়ে থাকে। ফোন রেডিয়েশন ইজ কোয়াইট ড্রেডফুল। ফোনের থেকে যে রেডিয়েশন বেরোয় না, সেটা মারাত্মক। প্লেয়িং অনলাইন গেমস নট অনলি জেনারেট আ ভিশন প্রবলেম। অনলাইন খেলা শুধুমাত্র কোনো দৃষ্টিশক্তির প্রবলেম ঘটে না, বাট অলসো ইট হ্যাজ এ হায়ার রিস্ক অফ এ ব্রেন টিউমার। এটা মানুষের ব্রেন টিউমার পর্যন্ত ঘটাতে পারে। ফোন রেডিয়েশনস ড্যামেজ ডিএনএকে নষ্ট করে দেয়, অ্যান্ড প্রডিউসড আ ব্রেন টিউমার, এবং ব্রেন টিউমার ঘটায়। প্লেয়িং অনলাইন গেমস ক্যান ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেম। বিভিন্ন রকম সাইকোলজিক্যাল সমস্যা, মানে মনের বিভিন্ন সমস্যা আসতে পারে, মানসিকভাবে সে ভুগতে পারে। দেয়ার আর সাম ইভিল গেমস দ্যাট স্পেশাল ইফেক্ট অন মেন্টাল হেলথ। বিশেষ করে কিছু খেলা আছে, অনলাইন গেম আছে, যেগুলো আমাদের মেন্টালকে, মানে আমাদের মানসিকভাবে বিশাল জর্জরিত করে তোলে। দ্য ব্লু হোয়েল ইজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে ব্লু হোয়েল অন্যতম। ইট ইজ এ চ্যালেঞ্জিং গেম দ্যাট লেট পিপল কিল দেমসেলফ। এটা একটা চ্যালেঞ্জিং গেম যেটা মানুষকে আত্মহত্যার দিকে আত্মহত্যার ঝুঁকি বা প্রবণতা বাড়িয়ে দেয়। সাইবার বুলিং, হ্যাকিং অ্যাকাউন্ট, স্টোল মানি আর এ কমন ইস্যু দ্যাট সামটাইম হ্যাপেন প্লেয়িং অন অ্যান অনলাইন গেম। মানে অনলাইনে খেলতে খেলতে এই সমস্ত প্রবলেমগুলো দেখা দিতে পারে, যে হ্যাকিং হতে পারে, সাইবার বুলিং হতে পারে, অথবা মানি চুরি হয়ে যাচ্ছে না, তোমার অ্যাকাউন্টে যদি কোনো লিঙ্ক থাকে সেখান থেকে কিন্তু হাওয়া হয়ে যেতে পারে টাকা। এই সমস্ত প্রবলেম দেখা দেয়। সো আই রিকোয়েস্ট ইউ নট টু প্লে এনি অনলাইন গেমস ফর লং আওয়ার্স। তাই আমি তোমাকে দাদা হয়ে বলছি যে তুই কিন্তু এই সমস্ত বিষয় একদম খেলিস না, এই সমস্ত একদম ফলো করিস না, তাহলে কিন্তু জীবন শেষ। বুঝতে পেরেছো তো? তারপর লিখবে ইয়োর সেভার বলে, এখন বাকি আছে। নো মোর টুডে, আজকে আর বেশি লিখছি না। উইথ বেস্ট রিগার্ড টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু। তোর পিতামাতাকে আমার প্রণাম জানাস এবং তোকে আমার অসংখ্য ভালোবাসা। ইয়োর সেভার বলে নিজের নাম লিখবে, তারপরে বন্ধুর ঠিকানাটা স্ট্যাম্প করে দেবে। ওকে, বন্ধুর ঠিকানা দেখে নাও কেমন করে দিচ্ছি, অল্প দিচ্ছি। এখানে আরও লেখা যেতে পারে, আমি একবার ডাইরেক্ট হাওড়া দিয়ে ছেড়ে দিয়েছি, আরও লেখা যেতে পারে, তোমরা লিখতে পারো। হ্যাঁ বন্ধুরা, নেক্সট রাইটিং নাম্বার 10। রাইট এ রিপোর্ট ইন দ্য স্বাস্থ্য সাথী অ্যান্ড লক্ষ্মীর ভান্ডার স্কিমস 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস 10। বন্ধুরা, এখানে 10 নম্বর একটি রিপোর্ট লিখতে বলেছে স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মীর ভান্ডার স্কিমের উপর। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এই বিষয়টি লিখতে হলে তোমাদেরকে প্রথম স্বাস্থ্যসাথী ব্যাপারে জানতে হবে এবং লক্ষ্মীর ভান্ডার স্কিম সম্পর্কে জানতে হবে। তোমরা যদি জানতে পারো তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে। তো আমি তোমাদের সংক্ষেপে বলে দিচ্ছি ব্যাপার দুটো কী। স্বাস্থ্যসাথী হলো একটি কার্ড যেখানে বিনা পয়সায় চিকিৎসা পাওয়া যাবে এবং 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। এটা সুবিধা পাওয়া যাবে পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো সরকারি বেসরকারি হাসপাতালে, এবং পশ্চিমবঙ্গের বাইরে মানে চেন্নাই বা ভেলোরে গেলেও এই সুবিধা পাওয়া যাবে। সেটা কিন্তু অনলাইনে বলা আছে। হ্যাঁ, আর এই স্বাস্থ্যসাথী কার্ড করতে হয় পরিবারের মহিলাদের নামে, এবং বাকি সদস্যরা ওই মহিলার আন্ডারে চলে আসবে। ওকে, হ্যাঁ, এইটুকু হচ্ছে স্বাস্থ্যসাথীর ব্যাপারে বললাম। এবার লক্ষ্মীর ভাণ্ডারটা কি? লক্ষ্মীর ভাণ্ডারটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য। 25 বছরের ঊর্ধ্বে মহিলাদের এই সুবিধা প্রদান করা হয়। মানে জেনারেল কাস্টের মেয়েদেরকে 1000 টাকা করে দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং কোনো কাস্টের মানে SC STদের কাস্টে থাকলে তাকে 1000 টাকা করে দেওয়া হয়। এবং এই যে লক্ষ্মীর ভাণ্ডারটা করা হয় শুধুমাত্র দুয়ারে সরকারের আন্ডারে করা হয়, এবং কোনো রকম ভুল বা কোনো রকম সংশোধন করতে হলে বিডিও অফিসে যোগাযোগ করতে হয়। প্রত্যেক মাসে এই টাকাটা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে চলে আসে। হ্যাঁ, আর এটা চালু হয়েছিল 2021 সালে সেপ্টেম্বর মাসে, আর স্বাস্থ্যসাথী 2016 সালে চালু হয়েছিল, আর ডিসেম্বর মাসে চালু হয়েছিল। আর মূল লক্ষ্য হচ্ছে মূলত পশ্চিমবঙ্গের মহিলাদেরকে শক্তিশালী করা বা তাদের শক্তি বর্ধন করা। এটা হচ্ছে এই দুটো স্কিমের প্রধান লক্ষ্য। বন্ধুরা, তো এখানে পয়েন্টস আছে, পয়েন্টসগুলো আমি পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো, ইন্ট্রোডাকশন মানে প্রথম ভূমিকা আছে। হোয়েন দে ওয়ার লঞ্চড, কখন লঞ্চ করা হয়েছিল। দেয়ার এইমস অ্যান্ড অবজেক্টস, তাদের লক্ষ্যটা কী ছিল। প্রসিজার টু অ্যাভেল দিস স্কিম, এই স্কিম পেতে হলে কী কী প্রসিজার দরকার সেগুলো লিখতে বলেছে। হু ক্যান অ্যাপ্লাই, কে আবেদন করতে পারে। ডকুমেন্টস নিডেড ফর এনরোলমেন্ট, এখানে মানে এই নথি মানে এটা পেতে গেলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন আছে,
হ্যাঁ, কী কী ডকুমেন্টসের প্রয়োজন আছে সেই ডকুমেন্টসগুলো লিখতে হবে, বেনিফিটস কী আছে এবং কনক্লুশন এবং সমাপ্ত। তো বন্ধুরা, তোমরা যদি বিষয়টি জানো, আমি তোমাদের বলে দিলাম, তোমরা কিন্তু একটুখানি জেনে নিলেই তোমরা লিখতে পারবে। সুতরাং আমি বলবো এটা তোমরা দেখে নেবে, আমি যেটা লিখেছি সেটা দেখে নেবে, দেখে নিয়ে তোমরা তোমাদের মতো করে লিখবে। হ্যাঁ, তো দেখো প্রথমে একটা টাইটেল দেবে, টাইটেলে দেবে স্বাস্থ্যসাথী অ্যান্ড লক্ষ্মীর ভান্ডার স্কিমস, তারপর লিখবে বাই স্টাফ রিপোর্টার। শুরু করবে, আমি দিয়েছি কলকাতা ঠিকানা দিয়েছি কলকাতা, আমি যে তারিখে লিখছি, মানে এই তারিখটা দেওয়াটা ঠিক হয়নি, এটা ভুল হয়ে গেছে, মানে লিখেছি যখন আমি এটা দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই, মানে তোমরা যে দিনে লিখছো সেই দিনের ডেটটাই দিয়ে দিবে। তো 22 জুলাই 2022, তারপর শুরু করবে। দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লঞ্চড 2 মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিমস কিপিং ইন মাইন্ড দ্য ফিমেলস অফ দ্য স্টেট। এই রাজ্যের মহিলাদের কথা মাথা রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুটো গুরুত্বপূর্ণ স্কিম বা প্রকল্প চালু করেছেন। ওয়ান ইজ স্বাস্থ্যসাথী স্কিম, একটি হলো স্বাস্থ্যসাথী, অ্যান্ড অ্যানাদার ইজ লক্ষ্মীর ভান্ডার স্কিম, এবং অন্যটি হলো লক্ষ্মীর ভান্ডার স্কিম। স্বাস্থ্যসাথী প্রকল্প ওয়াজ লঞ্চড অন 30th ডিসেম্বর ইন 2016। এটা 2016 সালের 30শে ডিসেম্বর লঞ্চ করা হয়। অল দ্য পিপল অফ দ্য স্টেট উইল গেট ফ্রি অ্যাক্সেস টু গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স, মানে এই রাজ্যের সমস্ত বাসিন্দারা বিনা পয়সায় চিকিৎসা পাবে। দ্য কার্ড উইল গিভেন ইন দ্য নেমস অফ দ্য হাউস ওয়াইফ, পরিবারের স্ত্রীর নামে, মানে পরিবারের যে স্ত্রীলোক আছে তার নামে এই কার্ডটি করা হয়। দ্য রেস্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার্স উইল বি আন্ডার দ্যাট কার্ড, এবং ওই কার্ডের আন্ডারে বাকি 10 জন বা 12 জন যাই সদস্য থাকুক না কেন তারা কিন্তু চলে আসবে। দ্য বেনিফিটস অফ দিস স্কিমস আর ফার্স্ট, মানে প্রথম সুবিধা কি, ইচ ফ্যামিলি উইল গেট দ্য অপরচুনিটি অফ ক্যাশলেস ট্রিটমেন্ট অফ 5 লাখ রুপিজ, মানে তাদেরকে ক্যাশলেস চিকিৎসা দেওয়া হবে 5 লাখ টাকা পর্যন্ত। বুঝতে পেরেছ? নেক্সট, সেকেন্ডলি, দ্য বেনিফিটস অফ দিস প্রজেক্ট উইল বি অ্যাভেলেবল ইন পাবলিক অ্যান্ড প্রাইভেট হসপিটালস ইনসাইড দ্য স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ আউটসাইড দ্য স্টেট। এবং দ্বিতীয়ত, এই সুবিধাটা হবে কোথায় জানো তো, রাজ্যের ভিতরে যেমন হচ্ছে প্রাইভেট বা পাবলিক হসপিটালে, তেমনি রাজ্যের বাইরেতেও হবে। এখানে উল্লেখ করে দিতে ভালো হতো চেন্নাই এবং ভেলোর। ওকে। দ্য লক্ষ্মীর ভান্ডার স্কিম ওয়াজ লঞ্চ অন 1 সেপ্টেম্বর 2021, 2021 সালে 1 সেপ্টেম্বর চালু হয়। ইট হেল্পস দ্য ফিমেল হেড অফ এ ফ্যামিলি উইথ ফিনান্সিয়াল সাপোর্ট পার মান্থ, প্রত্যেক মাসে মাসে মহিলাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়। অল দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি আ পার্মানেন্ট সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে যারা পাবে তাদের কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তারা কিন্তু পাবে না তারা। দ্য ফিমেল হেড অফ এ ফ্যামিলি বিলঙ্গিং টু জেনারেল কাস্ট ক্যাটেগরি উইল রিসিভ অ্যান অ্যামাউন্ট অফ ₹500, অ্যান্ড দোজ বিলঙ্গিংস টু দ্য SC or ST কাস্ট ক্যাটেগরি উইল বি প্রোভাইডেড উইথ ₹1000 পার মান্থ, মানে যারা SC ST তাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে, জেনারেল কাস্টদেরকে 500 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। দ্য অ্যামাউন্ট উইল বি ডাইরেক্টলি ডিপোজিটেড টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ দ্য বেনিফিশিয়ারি, মানে তুমি যদি আবেদন করো তোমার ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে মাসে চলে আসবে। আমার মা পাচ্ছে 500 টাকা করে, কিন্তু আমরা শিডিউল কাস্ট তো, তাই আমরা মায়ের কার্ডটা থাকে না, মায়ের কার্ড করেছি, এখন বন্ধ আছে, হয়তো মা পরের মাস থেকে 1000 টাকা করে পাবে। ওকে। দ্য ফর্ম ফর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইজ অ্যাভেলেবল অন দুয়ারে সরকার ক্যাম্প, আর এই ফর্মটা পাওয়া যাবে কোথায়, দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে পাওয়া যাবে। আর যদি ভুল হয় তাহলে ভুলটা সংশোধন করা হবে, দুয়ারে সরকারও করতে পারো। মানে দেখো, আমার তো মায়ের কার্ড থাকে না, তখন কার্ডটা আমি যখন যোগ করলাম, কার্ডটা যোগ করলাম, আবার দ্বিতীয়বার দুয়ারে সরকার হলো তখন যোগ করলাম। বা তোমার যদি কোনো নামের ফল্ট থাকে, বা কেন তোমার টাকা আসছে না, কী ব্যাপার, সেটা তুমি যদি জানতে চাও ডাইরেক্ট বিডিও অফিসে যোগাযোগ করবে। আমাদের বিডিও অফিস গোঘাটে, আমাদের গোঘাটে একটা অফিস আছে, বাংলা সহায়ক না কি একটা কেন্দ্র বলে একটা অফিস আছে, সেখানে আমি গিয়ে যোগাযোগ করেছিলাম। ওকে, দেখো তারপরে দ্য মেন অবজেক্টিভ অফ দিস two schemes is to empower the females of the state by providing financial support, মানে আমাদের রাজ্যের প্রত্যেক মহিলাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে তাদেরকে শক্তিশালী করে তোলা হচ্ছে মূল লক্ষ্য। এখানে শব্দ আছে 229টা শব্দ আছে। ওকে বন্ধুরা, আমাদের শেষ রাইটিং দেখো কি আছে, 11 দাগ। রাইট এ বায়োগ্রাফি অফ পিকে ব্যানার্জির ওপর একটি বায়োগ্রাফি লিখতে বলেছে, 100 শব্দের মধ্যে লিখতে বলেছে, নিচে হিন্টসগুলো ব্যবহার করতে বলেছে, 10 নম্বর আছে। তো হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো, ফুল নেম প্রদীপ কুমার ব্যানার্জি, বর্ন ইন জুন 23, 1936 ইন জলপাইগুড়ি ইন বেঙ্গল প্রেসিডেন্সি। তারপর একটু মিস্টেক হয়ে গেছে, তারপর বাদ চলে গেছে বেঙ্গল প্রেসিডেন্সি, তো তারপর বইয়েতে আছে নাও ওয়েস্ট বেঙ্গল, এটা এখন পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। তারপর তিনি শিক্ষা লাভ করেছেন কোথায় জানো তো, স্টাডিড ইন জলপাইগুড়ি জিলা স্কুল এবং KMPM স্কুল ইন জামশেদপুর। তারপরে আছে অ্যাট দ্য এজ অফ 15 রিপ্রেজেন্টেড বিহার ইন সন্তোষ ট্রফি, ঠিক আছে তো, রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ইন 3 এশিয়ান গেমস,
পার্ট অফ দ্য ন্যাশনাল ফুটবল টিম ফর 1956 সামার অলিম্পিক্স, ক্যাপ্টেন ইন্ডিয়া অ্যাট 1960 সামার অলিম্পিক্স ইন রোম, কোচ অফ ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব অ্যান্ড মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, আমি কিন্তু বাংলা মানেটা বলছি না, কিন্তু সব লেখা আছে সুন্দরভাবে, বিকেম দ্য ন্যাশনাল কোচ ইন 1972, represented India in 45 official matches and scored 15 official goals for the country, awarded Padma Shri in 1990, Arjuna Award in 1961, awarded FIFA Order of Merit in 2004, died on March 20, 2020 in Kolkata. বুঝতে পেরেছো? এইটুকু হচ্ছে অংশ। এরপরে এই হিন্টসে মানে বায়োগ্রাফি লেখা ভীষণ সোজা গো, শুধুমাত্র এইগুলোর সঙ্গে সেন্টেন্স করে দিলেই বায়োগ্রাফি হয়ে যাবে। এবং 10 নম্বর তো তোমরা এখানে অনার্স হয়ে পেয়ে যাবে, তাই না? 10 তো পাবে না, কিন্তু 8 তো পাবে। 10 পাওয়ার মতো লিখলে তোমরা 8 পাবে, 8 পাওয়ার মতো লিখলে 6 পাবে, কিন্তু সেরকম ভেবে লেখো। 12 পাওয়ার মতো লিখলে কিন্তু তোমরা 10 পাচ্ছ, হিসাব তো সেটাই বলছে, তাই না? সুতরাং দেখো তোমরা কেমন লিখবে। বন্ধুরা, প্রথমে তোমরা টাইটেল দেবে। কি টাইটেল দেবে? পিকে ব্যানার্জি। তারপর শুরু করবে বক্তব্য। দেখো, Pradeep Kumar Banerjee was an Indian professional footballer who played as a striker for the Indian national football team. প্রদীপ কুমার ব্যানার্জি ছিলেন ভারতীয় পেশাদার ফুটবলার যিনি ভারতীয় জাতীয় ফুটবলের দলের হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন। বুঝেছ? হি ওয়াজ বর্ন অন 23 June 1936 ইন জলপাইগুড়ি ইন বেঙ্গল প্রেসিডেন্সি, নাও ইন ওয়েস্ট বেঙ্গল। তো তিনি 23 জুন 1936 সালে বেঙ্গল প্রেসিডেন্সি, যেটা বর্তমান পশ্চিমবঙ্গ জেলায় অবস্থিত, সেটা জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেন। হি স্টাডিড ইন জলপাইগুড়ি জিলা স্কুল অ্যান্ড কমপ্লিটেড হিজ স্কুলিং ফ্রম KMPM স্কুল ইন জামশেদপুর। তো তিনি জলপাইগুড়ি জেলা স্কুলে অধ্যয়ন করেন এবং জামশেদপুরের KMPM স্কুলে থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন। অ্যাট দ্য এজ অফ 15 হি রিপ্রেজেন্টেড বিহার ইন সন্তোষ ট্রফি প্লেয়িং ইন দ্য রাইট উইং। 15 বছর বয়সে তিনি সন্তোষ ট্রফিতে বিহারের প্রতিনিধিত্ব করেছেন। ভেবে দেখো, 15 বছর বয়সে তিনি নাম উজ্জ্বল করে দিয়েছেন। দেখেছো? আর তোমাদের 15 বছর বয়স হতে চলেছে, তোমরা কিছু করতে পেরেছো? আমাকে বলো, আমাকে এই ভিডিওর মাধ্যমে জানাও তোমরা পড়াশোনা ছাড়া আর কি কি করো। দেখো বন্ধুরা, পড়াশোনা হচ্ছে আমাদের একটা দায়িত্ব, তাই না? আমরা জন্মগ্রহণ করলাম, বড় হচ্ছি যত, পড়াশোনা করছি তত, কিন্তু পড়াশোনার বাইরেও আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে। তো যে ট্যালেন্ট খুঁজে পায় সে তাড়াতাড়ি বড় হতে পারে, আর যে ট্যালেন্ট খুঁজে পায় না সে কোনোদিন বড় হতে পারে না। তো তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, যদি সত্যিকারের দাদা মনে করো, যদি সত্যিকারের একজন মানুষ হিসেবে মনে করো, তাহলে অবশ্যই জানাও কার কিসে কোন ট্যালেন্ট আছে। কারণ মানুষের প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট আছে, সে ট্যালেন্টই তাকে তার ভবিষ্যতে রুজি রোজগার করে দেয়। পড়াশোনাটা ঠিক আছে, কারো কেউ চাকরি করতে চায়, ঠিক আছে, কিন্তু পড়াশোনা সকলেই করছে, তাই না? আমি করছি, তোমরা করছো, সবাই করছে, এই পৃথিবীর সবাই পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনাটা যে আমাদের আলটিমেট লক্ষ্য সেটা কিন্তু নয়। কারণ পড়াশোনা আমাদের একটা দায়িত্ব। আমাদের দায়িত্ব কি? প্রতিদিন ব্রাশ করা উচিত, প্রতিদিন স্নান করা যেমন উচিত, প্রতিদিন খাওয়া যেমন উচিত, তেমনি পড়াশোনাটা আমাদের দায়িত্ব। কিন্তু পড়াশোনার বাইরেও আমাদের কিছু কাজ থাকে, সেই কাজটা আমি জানতে চাই কার কোথা কী ট্যালেন্ট আছে, কে কেমন, মানে কে কোথায় কী তার মানে ছুপা রুস্তম কে আহে, মানে তার ট্যালেন্ট কোথায় আছে, সেই ট্যালেন্ট আমি জানতে চাই। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে, তাকে সেই ট্যালেন্টের উপর জোর দেওয়া উচিত। পড়াশোনা তো অটোমেটিক হয়ে যাবে, তাই না? সুতরাং তোমরা পড়াশোনার উপর বসে থেকো না। এই তো দেখেছো কী হাল পশ্চিমবঙ্গ রাজ্যের। সুতরাং বেকারত্ব, পশ্চিমবঙ্গ বলে নয়, প্রত্যেকটা রাজ্যে সে বেকারত্ব বাড়ছে কেন? কারণ তারা প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট থাকে, কিন্তু ট্যালেন্টকে খুঁজে পায় না। তারা প্রত্যেক পরিবারের চাপে পড়াশোনা করতে বাধ্য হয়। কিন্তু পড়াশোনা করলেই যে হবে সেটা নয়। আমি বলছি না পড়াশোনা ছেড়ে দাও, আমি বলছি তোমরা পড়াশোনা করো, তার সাথে সাথে অনেক 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 লাখো লাখো ট্যালেন্ট আছে প্রত্যেকের মধ্যে, সে ট্যালেন্টটা খুঁজে বের করো যদি তাড়াতাড়ি বড় হতে চাও। মানে যেই তোমরা তাড়াতাড়ি, এখন তো 15 বছর হয়েই গেছে, তোমরা কেউ 15 বছর বয়সেই কী বলে 9-এ পড়ছো, তাই না? সুতরাং প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট আছে, সে ট্যালেন্টটা খুঁজে বের করো। এবং কেউ যদি খুঁজে না পায় আমাকে কমেন্ট বক্সে বলো, আমি কমেন্ট বক্সে তার সাথে যোগাযোগ করব, তাকে আমি ইমেল আইডি দেবো, ইমেল আইডির মাধ্যমে আমি ফোন নাম্বার নেব, তার সাথে আমি নিজে কন্ট্যাক্ট করব এবং তাকে সাহায্য করব তার ট্যালেন্ট খুঁজে পেতে। কথা দিলাম। তারপরে দেখো, হি রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ইন 3 এশিয়ান গেমস।
তো তার আগে লাইনটা মানেটা বলেছিলাম কি, হ্যাঁ তিনি 15 বছর বয়সে সন্তোষ ট্রফিতে বিহারের প্রতিনিধিত্ব করেছেন এবং তিনটি এশিয়ান গেমে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। হি ওয়াজ দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল টিম দ্যাট প্লেড অ্যাট দ্য 1956 সামার অলিম্পিক্স ইন মেলবোর্ন হোয়ার দে রিচড দ্য সেমিফাইনাল। এখানে বলা আছে তিনি জাতীয় দলের অংশ ছিলেন যেটি মেলবোর্নে 1956 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে খেলেছিল, যেখানে তারা সেমিফাইনালে পৌঁছেছিল। ওকে, হি ক্যাপ্টেন্ড ইন্ডিয়া অ্যাট দ্য 1960 সামার অলিম্পিক্স ইন রোম। তো তিনি রোমে 1960 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতের অধিনায়ক ছিলেন। হি জয়েন্ট অ্যাজ এ কোচ অফ ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব অ্যান্ড মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। তিনি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব এবং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কোচ হিসেবে যোগ দেন। হি বিকেম দ্য ন্যাশনাল কোচ ইন 1972। তিনি 1972 সালে জাতীয় প্রশিক্ষণ হন। মানে ভেবে দেখো, কেউ 15 বছর বয়সের নাম উজ্জ্বল করে দিয়েছে, দেখতে পেয়েছো তো। তো সুতরাং এখন এই যুগে কারোর নাম উজ্জ্বল করতে হলে না, তাকে তার ট্যালেন্ট অবশ্যই খুঁজে পেতে হবে, তার একটা দিকে ফোকাস রাখা উচিত। আমি তো বললাম, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, লাইফের ডিসিশন নিতে যদি কোনো অসুবিধা থাকে, অবশ্যই আমাকে দাদা মনে করো। যে কোনো ডিসিশন, যে কোনো প্রবলেম আমি সমাধান করব, আমি তোমার পাশে থাকবো, তোমাকে গাইড করব, কথা দিলাম। আমি জানি, কারণ আমি বেকার ছেলে, আমি জানি, কিন্তু আমি প্রত্যেকটা পরিস্থিতি বুঝছি, প্রত্যেকটা পরিস্থিতি ভালো করে পর্যবেক্ষণ করছি। আমি তোমাদের পাশে দাঁড়াতে চাই, যে পারছে না ট্যালেন্ট খুঁজে পেতে তার পাশে দাঁড়াতে চাই, যে ট্যালেন্ট খুঁজে পেয়ে গেছে কিন্তু তার ফল্ট কোথায় হচ্ছে সেই ফল্টও আমি তাকে ধরে দিতে চাই এবং তাকে আমি উন্নতি করতে চাই। মানে আমি যে বড় হচ্ছি সেটাই বড় নয়। আমি কখন বড় হব? যখন আমি আমার আশেপাশে আরও ভাই বোনকে আমি সাহায্য করব, যখন তাদেরকে আমি বড় করে তুলব না, তখন আমি অটোমেটিক বড় হয়ে যাব। সুতরাং আমি চাই না এইভাবে বড় হতে, যে আমি শুধুমাত্র বড় হয়ে যাই, কেউ বড় হচ্ছে না, সেটা কিন্তু আমি চাই না। আমি চাই প্রত্যেককে বড় করতে চাই, প্রত্যেকের সাথে আমি নিজে বড় হতে চাই। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস পদ্মশ্রী ইন 1990। তিনি 1990 সালে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কার পান। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট রিসিপেন্ট অফ অর্জুন অ্যাওয়ার্ড ইন 1961। তিনি 1961 সালে অর্জুন পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন। ব্যানার্জি মানে পিকে ব্যানার্জি ডাইড অন 20 মার্চ 2020 ইন কলকাতা। তো তিনি 2020 সালে 20 মার্চ কলকাতায় মারা যান। এখানে 155টা শব্দ আছে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত মন দিয়ে শুনলে বা দেখলে, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।